আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর প্র্যাকটিক্যাল ক্লাস। আপনারা গিগ পাবলিশ করার পরে যাদের বায়ার রিকোয়েস্ট এসছে, আমি আজকের ক্লাসে সবার রিকোয়েস্ট গুলো দেখবো, সবার বায়ারের সাথে কথা বলবো। ওকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম বায়ার রিকোয়েস্ট কিভাবে রিপ্লাই করতে হয়, তার টোটাল বিষয়গুলো আমরা শিখেছিলাম। আর আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্রবলেম সলিউশন ক্লাস। ওকে, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমার সাউন্ড আশা করি ওকে আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটু দেখে নিই। দাঁড়ান, তাহলে আমাদের ক্লাস হলো আজকে কি লাইভ ক্লাস ইন্টারভিউ উইথ বায়ার পার্ট 2। ওকে, আমরা পার্ট 1 আগে করেছিলাম, আজকে হলো আমাদের পার্ট 2 এবং আজকে হলো প্র্যাকটিক্যাল ইন্টারভিউ উইথ বায়ার। ওকে, প্র্যাকটিক্যাল ইন্টারভিউ। আচ্ছা, আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে একটু দেখে নিই। ফজলুল আজিম, আপনি কোত্থেকে? সিলেটের বিয়ানীবাজার থেকে। আহাত কোত্থেকে? হ্যালো হ্যালো, ঢাকা থেকে আহাত। তারপর আসেন আতাউল করিম, তৌশিদ, কি তৌশিদ বড়ুয়া, তাই না? তারপর হচ্ছে ওমর ফারুক, শিহাব, পারভেজ, ওকে ওকে, মরিয়ম বেগম। আপনি কোথেকে? নোয়াখালী থেকে। হ্যাঁ, বুঝিনি। নোয়াখালী থেকে। ঠিক আছে। তারপর আছেন অতুল, ওকে, অলোকেশ, জিতু, ঠিক আছে, কাব্য, ওকে, আমি সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তৌশির, শিহাব, ওকে। আমি সবার মাইকটা অফ করে দিচ্ছি, আমি ক্লাস শুরু করছি। তাহলে আজকে আমাদের ক্লাস হলো প্র্যাকটিক্যাল কি করা, ইন্টারভিউ করা। আচ্ছা, তো যারা প্র্যাকটিক্যাল ইন্টারভিউ যারা আসছে, আপনারা একটু হেল্প এন্ড সাপোর্টে লিখে দেন। আমি এক এক করে ডাকবো এবং সবার বাইরের সাথে আমরা কথা বলবো। আর বাকিরা যারা আছেন সবাইকে শুধু দেখবেন যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি বাইরের সাথে আমরা ইন্টারভিউ করব। ওকে, আচ্ছা, আমি তার আগে আরেকটা কথা বলি। এই ক্লাস পার্ট 2, আমাদের এই ক্লাসটা হলো পার্ট 2। এই ক্লাসটা দেখার আগে আপনাকে অবশ্যই পার্ট 1টা ভালোভাবে দেখে নিতে হবে। পার্ট 1টা না দেখলে এই ক্লাসটা বুঝে যাবে না, কারণ পার্ট 1টা ভালোভাবে আগে দেখতে হবে, কিভাবে বাইরের সাথে রিপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু বুঝে তারপরে এই ক্লাসটা করলে তারপর আপনি এই ক্লাসটাকে বুঝতে পারবেন। তাহলে অবশ্যই আগে পার্ট 1 দেখতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমি যাচ্ছি হেল্প এবং সাপোর্টে। অনেকের বাই রিকোয়েস্ট আসছে। গত 2 দিনে আমার 11টা বাই রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আসেন সোহেল রানা। আমার বাই রিকোয়েস্ট আসছে, আসেন সোহেল রানা, আপনি আসেন। আসেন সোহেল রানা। হ্যাঁ সোহেল, আপনি 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 কোত্থেকে? সোহেল রানা, আমি আপনার মাইক অন করে দিচ্ছি। হ্যাঁ, দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নওগাঁ থেকে বলতেছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সোহেল রানা, নওগাঁ। হ্যাঁ সোহেল, আপনি বলেন। স্যার, আমার এই যে বার রিকোয়েস্টটা আসছে, এটা গত 24 তারিখে আসছে স্যার, কিন্তু এটা সরে না। 24 বলতে 24শে নভেম্বর। কিন্তু এটা নড়তেছে না, তাই তো? নড়তেছে না। বাই রিকোয়েস্ট চলে যায়, এটা চলেও যাচ্ছে না, কিছু হচ্ছেও না, তাই তো? না। হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমি দেখছি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে নভেম্বরের 24 তারিখ ওর কাছে একটা রিকোয়েস্ট আসছে। আপনি অলরেডি সেন্ড করছেন 46টা, তাই না? জি স্যার। 46টা রিকোয়েস্ট অফার আপনি সেন্ড করছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই একটা অফার আসছে আপনার 24 তারিখে, বাট সেটা এখনো যাচ্ছে না। তার কারণ হচ্ছে বায়ার হয়তো এখনো এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে নাই, অথবা তার এমপ্লয়ি দরকার 10 জন, তার হয়তো সব এমপ্লয়ি এখন অ্যাপয়েন্ট হয়নি। ঠিক আছে, এই জন্য। তাহলে নভেম্বর 24, 2019 এখানে আছে, বায়ার বলেছে উই আর অনলি অ্যাকসেপ্টিং অ্যান্সার্স ফ্রম দ্য পিপল ইন দ্য
ইউএস, শুধুমাত্র ইউএস এর পিপলের কাছ থেকে সে কি করবে, অ্যান্সার এক্সপেক্ট করতেছে। সরি ফর দ্য গাইজ আউটসাইড অফ দ্য ইউএস, ইউনাইটেড স্টেটস এর বাইরে কাউকে সে কি দিচ্ছে না, আপাতত দিবে না, মানে কারোর সাথে কথা বলবেন। উই আর লুকিং ফর অ্যান্সার্স অনলি অন দ্য সার্ভে, তাহলে এটা তো পড়ারও দরকার নাই, যেখানে সে এই জন্য আমি করি নাই স্যার। ইউএস এর পিপল চাচ্ছে, অন্য কাউকে নিয়ে নাই। তো এই বায়ার রিকোয়েস্টটা এখনো থেকে যাওয়ার কারণ হলো সে এখনো অ্যাপয়েন্ট করে নাই লোক। যেগুলো বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়েস্ট আসার পরপরই যদি বায়ার যদি লোক পেয়ে যায়, কাউকে যদি হায়ার করে সাথে রাতে রিকোয়েস্টে চলে যায়, ঠিক আছে। লোক না নিয়ে থাকে তাহলে ওই রিকোয়েস্টটা থেকে যায়, নির্দিষ্ট সময় পর্যন্ত রিকোয়েস্টটা থাকবে, তারপরে এটা চলে যাবে। মানে বায়ার কাজের জন্য অফার সাবমিট করেছে, কিন্তু এখনো কি সে লোক নেয় নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আপনার আগের অফার গুলো দেখি। দেখেন আপনার একটিভ অফার এবং সেন্ড অফার। একটিভে থাকবে এই মুহূর্তে কয়টা রিকোয়েস্ট আপনার আছে, আর সেন্ড অফারে কি থাকবে, আপনি অলরেডি কয়টা অফার আপনি সেন্ড করেছেন, তাই তো। এখন আমরা দেখতে পাচ্ছি মাসুদ রানা 6টা অফার, মাসুদ রানা সোহেল রানা অলরেডি 46টা অফার সেন্ড করেছে। আমরা কয়েকটা একটু পড়ি। সোহেল রানা, আপনি একটু ওই পেজটাকে মাঝখানে নিয়ে আসেন, আমি যেন ওই জিনিসটাকে যেন স্পষ্টভাবে আমি দেখতে পাই। মানে টোটাল পেজটা স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসেন, আমি যেন বায়ার কি বলছে এটা যেন আমরা যেন দেখতে পাই। স্যার দেখতে পাচ্ছেন এখন? এখনো পাচ্ছেন? আপনি এটাকে মিনিমাইজ করেন, মানে স্ক্রিনটা ছোট করে মাঝখানে নিয়ে আসবেন। এই তো এইভাবে মাঝখানে, হ্যাঁ এক্স্যাক্ট এটাই বলেছিলাম। ডান পাশে টেনে দেন, হ্যাঁ আর একটু টেনে দেন, মানে একদম বাম পাশে নিয়ে যান যত সম্ভব। বাম পাশে কিসে দেন, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ ঠিক আছে। আর শুধু বলছে আপনার আর কিছু লাগবে না, আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা সবাই এখানে দেখেন, একজন বায়ার ওকে রিকোয়েস্ট করেছে $161 কাজে, হ্যাঁ $161 কাজে বায়ার থেকে রিকোয়েস্ট করেছে। তো বায়ার কি বলেছে, এটা কত তারিখে, একদিন আগে, তাই না? 1 ডেজ, না সরি ডিউরেশন 1 ডে স্যার। এটা কাজের মেয়াদটা হচ্ছে একদিন। এক মিনিট, আজকে আমি এটা ডিউরেশন হচ্ছে 1 ডে, আর কাজের অফার হলো $161। এটা আসছে কখন, কয় তারিখে? এটা আজকে আছে স্যার। আজকে আসছে। আচ্ছা সবাই একটু দেখেন, ডেটটা দেখান তো একটু। জি স্যার। আচ্ছা ডেটটা মানে বাম পাশে আছে, তাকে এখন না দেখলেও চলবে। আচ্ছা সবাই দেখেন, এখানে বায়ার থেকে কি বলছে, হাই দেয়ার, উই হ্যাভ জাস্ট ফিনিশড বিল্ডিং এ নিউ চার্চ বিল্ডিং এন্ড উই হ্যাভ এ কনসেপ্ট ডিজাইন ফর এ লোগো। সে একটা চার্চ তৈরি করছে, চার্চ মেবি গির্জা, হ্যাঁ দেখেন, উই হ্যাভ জাস্ট ফিনিশড বিল্ডিং এ নিউ চার্চ বিল্ডিং, সে নতুন একটা চার্চ বিল্ডিং তৈরি করছে। এন্ড উই হ্যাভ এ কনসেপ্ট ডিজাইন ফর এ লোগো, এবং তার একটা লোগো তৈরি করার কনসেপ্ট চাচ্ছে। এন্ড কালার প্যালেট টু গো উইথ ইট। ওকে, এটা লোগো ডিজাইনের কাজ, মানে কালার কি দিবে এবং লোগোটা কি কেমন হবে সেরকম একটা কনসেপ্ট চাচ্ছে। হোয়াট আই এম লুকিং ফর ইজ ফর সামওয়ান টু এনহ্যান্স দিস লোগো, perhaps some 3D inclusions, etc. What we have and deliver a full package ready for the printers, social media, Pinterest হবে এটা, Pinterest, social media, এটা কি Signet for the building, etc. Please see logo. আচ্ছা এটা লোগো তৈরির কিছু ইয়া দেখাচ্ছে, বলছে প্লিজ সি দ্য লোগো অ্যাটাচড। মানে সে লোগো ডিজাইনের জন্য কিছু কি স্যাম্পল চাচ্ছে, তার লোগোর কালারটা কেমন হবে, তার লোগোটা কেমন হবে সেরকম কিছু আইডিয়া চাচ্ছে, ঠিক আছে, চার্চের জন্য। আচ্ছা তো এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো ডিজিটাল মার্কেটিং, তাই না? জি স্যার। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ কোথায়? এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ স্যার। এটা তাই না? আচ্ছা দেখুন, বাইরে এখানে বলেছে এটা হচ্ছে $48 কাজ, 3 দিনে কাজটা করে দিতে হবে, সর্বোচ্চ সময় 3 দিন। 3 দিনে কাজটা, 3 দিন বলতে 3 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে। আপনি যদি 1 দিনের মধ্যে যদি কাজটা জমা দেন তো বায়ার আপনাকে পেমেন্ট করে দিবে। 3 দিনটা হচ্ছে সর্বোচ্চ সময়, ওকে। তাহলে $48 কাজ 3 দিনের মধ্যে করে দিতে হবে। এখানে বায়ার বলেছে আই এম লুকিং ফর সামওয়ান টু অ্যাসিস্ট মি উইথ অ্যাডভার্টাইজিং অন দ্য ফলোইং প্ল্যাটফর্ম। ওকে, আই এম লুকিং ফর সামওয়ান, আমি কাউকে খুঁজতেছি, টু অ্যাসিস্ট মি, আমাকে হেল্প করার জন্য, টু অ্যাডভার্টাইজিং অন দ্য ফলোইং প্ল্যাটফর্ম, নিচের প্ল্যাটফর্মগুলোতে অ্যাডভার্টাইজিং করার জন্য আমি কাউকে কি করতেছি, হেল্প করার জন্য খুঁজতেছি। অ্যাসিস্ট মানে হলো হেল্প করা, ওকে, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা।
সে কোথায় 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 সে অ্যাডভার্টাইজিং করাবে? ফেসবুক, তারপর ইটসি, তারপর হচ্ছে রেড বাবল, ওকে, এই তিনটাতে, ফেসবুক, ইটসি এবং রেড বাবল। উই সেল প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস দ্যাট হ্যাভ বিন হ্যান্ড ড্রন। উই সেল প্রিন্ট, তারা কি বিক্রি করে? উই সেল প্রিন্ট অন ডিমান্ড, হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস। উই সেল প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস মানে কেউ প্রিন্টিং এর অর্ডার দিবে, তারপর তারা প্রিন্টিং করে দিবে, এটা হতে পারে। দ্যাট হ্যাভ বিন হ্যান্ড ড্রন, ওরা মেবি প্রিন্টিং এর কোন একটা বিজনেস করে। জি স্যার। আচ্ছা, আমরা, সে তো কোনো লিঙ্ক তো দেয় নাই, তাই না? না স্যার। আচ্ছা, এখন সে যেটা বলতেছে যে কি করার জন্য, এই ফেসবুক, ইটসি এবং কি রেড বাবলে কি করার জন্য? অ্যাডভার্টাইজিং করার জন্য, তাই তো? কি জন্য? সে একটা সার্ভিস ফার্ম, সে প্রিন্টিং সলিউশন দেয়, ঠিক আছে? এই যেখানে বলছে উই সেল প্রিন্ট অন ডিমান্ড, দেখেন প্রিন্ট অন ডিমান্ড, মানুষের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সে প্রিন্টিং করে দেয়। কি প্রিন্টিং করে? আমরা ধরে নিতে পারি যে ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, লিফলেট, পোস্টার, এই সকল সে প্রিন্টিং করে। আমরা একটা প্রিন্টিং প্রেস আমরা কি কল্পনা করতে পারি, ঠিক আছে? তো এখন বায়ার এখানে যতটুকু ইনফরমেশন দিবে অতটুকু ইনফরমেশন নিয়ে আমাদেরকে কি আগাইতে হবে। বায়ার এখানে বিস্তারিত ইনফরমেশন দিবে না, তার এখানে লিঙ্কও দিবে না। লিঙ্ক মানে না দেওয়ার সম্ভাবনা কি 90%। লিঙ্কও দিবে না, তার প্রোডাক্টের ফটোও দিবে না, তার কোম্পানিটা কি সে সম্পর্কে বিস্তারিত বলবে না, শুধুমাত্র একটুখানি কি করবে, একটুখানি হিন্টস দিবে। যেটুকু আপনার কাজটা করবেন কি করবেন না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে হিন্টসটুকু আপনার কি যথেষ্ট, শুধুমাত্র একটুখানি হিন্টস দিবে, ওকে? এই হিন্টসটা দেখে কি আমাদেরকে বায়ারকে রিপ্লাই করতে হবে। এখন যতটুকু তথ্য আমাদেরকে দেবে এই অতটুকু তথ্য নিয়ে আমাদেরকে এটাকে বিশ্লেষণ করে বায়ারের কি মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারপর আমরা বায়ারের রিপ্লাই করব। তো এখন দেখুন এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সে প্রচার করতে চাচ্ছে, সে কোনো একটা সার্ভিস ফার্ম, তাহলে যেহেতু বায়ার এখানে কোনো কিছু বলে নাই যে সে প্রিন্টিং সে সেল করে, মানে মানুষের ডিমান্ড অনুযায়ী সে যেকোনো কিছু প্রিন্টিং করে দেয়, তাই না? তাহলে আমি একটু কল্পনা করি, আমি জাস্ট কল্পনা করি যে সে কি প্রিন্টিং প্রেসের ব্যবসা করে। যদিও আমরা এখনো শিওর না, আমরা 100% শিওর না যে সে প্রিন্টিং প্রেসের মানে কি ব্যবসা করে, এটা নাও হতে পারে, কিন্তু আমরা এটাকে ধরে নিয়ে আমরা অ্যাডভান্স হবো। যে আমরা ধরে নিচ্ছি যে ও কি প্রিন্টিং প্রেসের মানে ব্যবসা করে, ওকে? সে যেকোনো কিছু কি করে প্রিন্ট করে দেয়। আচ্ছা, প্রিন্ট করে দিলে এখন তার জন্য প্রচার করতে হবে, হ্যাঁ, একটা প্রিন্টিং প্রেসের জন্য ফেসবুকে প্রচার করতে হবে। এখন সে ফেসবুকের পাশাপাশি আরো কয়েকটা জিনিস বলছে, একটা হচ্ছে কি ফেসবুক, একটা হচ্ছে ইটসি, একটা হচ্ছে রেড বাবল, তাই না? এই যে ইটসি এবং রেড বাবল এই জিনিসগুলো কি আমরা একটু বুঝে নিই। দেখেন একটা রিপ্লাই করার জন্য কতটুকু স্টাডি করতে হবে, হ্যাঁ? এই যে ফেসবুক তো আমরা জানি, ইটসি, রেড বাবল এই জিনিসগুলো কি আমরা পর্যাপ্ত আইডিয়া নিয়ে তারপর আমরা কি এই বায়ারকে রিপ্লাইটা আমরা কি লিখতে পারবো। পর্যাপ্ত আইডিয়া না নিয়ে আমরা কোনোভাবে বায়ারকে রিপ্লাইটা লিখতে পারবো না। এখন যেটা আমি বায়ারকে জাস্ট বলে দিই যে হ্যাঁ ঠিক আছে তুমি চাইছো এটা হেল্প করতে, আমি তোমাকে হেল্প করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো, তাহলে ফলাফল হবে 0, ঠিক আছে? এখন ইটসি জিনিসটা কি আমরা একটু খুঁজে বের করি। আপনাকে একটা বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য কমপক্ষে 3 ঘন্টা আপনাকে গুগল সার্চ করতে হবে, 3 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে, ওকে? তারপর আপনি যখন রিপ্লাই করবেন তারপরে কি বায়ার আপনাকে কাজ দিবে। তাহলে ইটসি আমরা পাচ্ছি, ইটসি সব, এই যে ইটসিতে আমরা কি উইকিপিডিয়াতে একটা জিনিস পাচ্ছি, দেখুন এই যে অ্যাবাউট ইটসি, আমরা যদি এখানে যাই, ওরে প্রবলেম হচ্ছে একটু, হ্যাঁ দেখেন এখানে বলছে ইটসি is an e-commerce website focused on handmade or vintage items and craft suppliers. Okay, this item fall under a wide range of categories including jewelry, bag, clothing, home decor and furniture, toys, art, as well as craft suppliers and tools. All vintage item must be at least 20 years old. Okay, মানে 20 বছরের পুরাতন জিনিসপত্র সে বিক্রি করে। এখন এখানে জিনিসপত্র এখানে দেখার জন্য আপনার একটা শব্দের প্রবলেম হলো, এই যে ভিনটেজ জিনিসটা কি, এই ভিনটেজ শব্দটা এখানে বারবারই আসছে, বাট ভিনটেজ জিনিসটা কি এই শব্দটার অর্থ না বুঝলে আমাদের পুরো জিনিসটা আমাদের বোঝা যাচ্ছে না। এখন অনেকেই যেটা করে যে টোটাল জিনিসটাকে কপি করে তারপর গুগল ট্রান্সলেটে দিবে, কিছুই বোঝা যাবে না, হযবরল হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না, ওকে? তো যেটা করতে হবে সেটা কি, আমি জাস্ট একটা শব্দের অর্থ যদি আমি বুঝতে পারি
তাহলে আমি টোটাল মিনিংটা আমি কি বুঝতে পারবো। দেখেন ভিনটেজ, ভিনটেজ মিনিংটা কি আমরা একটু বুঝি। দেখেন আমরা কিন্তু কি করতেছি, ইটসি জিনিসটা কি সেটা আমরা কি মানে বুঝতেছি। আমি ভিনটেজ দিলাম, ভিনটেজ মিনিং, হ্যাঁ, মিনিং ইন বাংলা, বেঙ্গলি, ওকে। ভিনটেজ মানে হলো মদ, এটা তো ভালো জিনিস না। ভাইন, ড্রিঙ্ক, লাশ, আচ্ছা ঠিক আছে, ভিনিটি, আচ্ছা এটা নাও হইতে পারে। এখন এই বাংলা থেকে ইংরেজিটিকে যখন আপনি বাংলা অর্থ দেখবেন, অনেকগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ নেই, ওকে। এখন ভিনটেজ মানে আসলে কি বোঝাচ্ছে, ভিনটেজ মানে মদ না, এটা নিশ্চিত, কারণ ওটা মাদক দ্রব্যের কোনো কিছু না, ওকে, এটা আমরা নিশ্চিত। তখন ইংরেজিটাকে যদি আমরা বাংলা করি, অনেকগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ নেই। কম্পিউটারের বাংলা কি বলুন তো ফজলুল আজিম, কম্পিউটারের বাংলা কি? কম্পিউটারের বাংলা কি? স্যার কম্পিউটার বাংলা হচ্ছে স্যার কম্পিউটার। কম্পিউটারের বাংলা কম্পিউটার, তাই না? কম্পিউটার আসলে কোনো বাংলা শব্দ নেই। তারপর ল্যাপটপের বাংলা কি? ল্যাপটপের বাংলা স্যার ল্যাপটপই হবে। ল্যাপটপই, ঠিক আছে। তো অনেকগুলো শব্দের অর্থ নাই, যে কারণে অনেকে যখন গুগলের শব্দগুলোর অর্থ বের করে, যেমন আমি যদি এটা গুগল ট্রান্সলেট দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে সে প্রত্যেকটা ভিনটেজের জায়গায় সে মদ লিখে দিবে, মিনিংটা হবে না। আসলে তো এটা মাদক দ্রব্যের কোনো কিছু না, হ্যাঁ। এখন ভিনটেজ মানে কি, আমরা সবসময় কি বাংলা থেকে যখন আমরা ওয়ার্ড মিনিং সার্চ করবো, তখন বাংলাতে সার্চ না করে বা বাংলা অর্থটা জানার চেষ্টা না করে আমরা যদি ইংলিশ দিয়ে যদি বুঝি, তাহলে জিনিসটা খুব সহজ হয়। যেমন আমি এখানে শুধুমাত্র লিখলাম ভিনটেজ মিনিং, ভিনটেজ মিনিং, হ্যাঁ, ভিনটেজ, ওকে। এই যে ভিনটেজ মিনিং, এই যে এখানে ডিকশনারি ওয়ার্ড গুলো চলে আসছে। ভিনটেজ অর্থ হলো দ্য ইয়ার অর প্লেস ইন হুইচ ওয়াইন, স্পেশালি ওয়াইন অফ হাই কোয়ালিটি, ওয়াজ প্রডিউসড, ওকে, যেখানে খুব ভালো ভালো ওয়াইন প্রডিউস হয়, ওকে। আচ্ছা ঠিক আছে। আরো একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, হ্যাঁ, কোথাও একটা অর্থ পারফেক্ট হয় আর কোথাও আরেকটা অর্থ পারফেক্ট হয়। দ্য টাইম দ্যাট সামথিং অফ কোয়ালিটি ওয়াজ প্রডিউসড, দ্য টাইম দ্যাট সামথিং অফ কোয়ালিটি ওয়াজ প্রডিউসড, এখানে খুব ভালো কোনো জিনিস তৈরি হয়, ভালো জিনিস, তাই না? এখানে দেখেন রিলেটিং অর ডোনেটিং ওয়াইন অর হাই কোয়ালিটি, তারপর denoting something from the past of high quality, especially something representing the best its kind। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে ভালো জিনিস, ভিনটেজ দিয়ে বোঝানো হচ্ছে ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিস। এই যে হাই কোয়ালিটি, প্রাইম, বিষয়টা কি বুঝে গেল? তাহলে এই জন্য আপনারা কখনো বাংলা যথাসম্ভব বাংলাটাকে কি অ্যাভয়েড করবেন, ইংলিশটাকে ইংলিশ দিয়ে বুঝবেন। আমরা ইংলিশটাকে ইংলিশ দিয়ে বুঝতে পারতেছি না, ভিনটেজ মিনিং লিখে সার্চ করলাম, এই যে ভিনটেজ মিনিং আমাকে বোঝাচ্ছে কি হাই কোয়ালিটি, প্রাইম, ঠিক আছে না? কিন্তু আমি বাংলা যখন আমি সার্চ করেছিলাম, আমাকে দেখাচ্ছিল মদ, হ্যাঁ। আরো এখানে মজার বিষয়টা দেখেন, আমি যদি টোটাল জিনিসটাকে যদি কি করি, এই গুগল ট্রান্সলেটে যদি আমি ট্রান্সলেট করি, এটা কারো সাধ্য নাই এটা বুঝার, হ্যাঁ। জিনিসটাকে কঠিন থেকে কঠিন হয়ে যাবে, ইংরেজিটাকে মনে হবে আপনার কাছে কঠিন থেকে কঠিন, ঠিক আছে। এই জন্য আপনারা গুগল ট্রান্সলেট এড়িয়ে চলবেন। মানে কোন একটা কোম্পানি সম্পর্কে যখন আপনি জানতে চাইবেন, আপনাকে এরকম অনেকগুলো শব্দ আপনাকে কি করবে, শব্দের অর্থ আপনি বুঝবেন না। শব্দের অর্থ যদি না বুঝেন, আপনি কেমন করে বুঝবেন, কেমন করে আপনি সেই কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নেবেন, ঠিক আছে। গুগল ট্রান্সলেটে গেলাম, এখানে বললাম, দেখেন ইটসটি হলো তৈরি বা ভিনটেজ আইটেম এবং ক্রাফট সরবরাহের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি ই-বাণিজ্য ওয়েবসাইট। এই আইটেমগুলো গহনা, ব্যাগ, শপিং, পোশাক, বাড়িসজ্জা, আসবাবপত্র, খেলনা, পাশাপাশি কারুকাজ সরবরাহ সরঞ্জাম বিষয় বিভিন্ন ধরনের শ্রেণীর অন্তর্গত। সমস্ত মদ আইটেম কমপক্ষে 20 বছর মেয়াদি বয়সী হতে হবে, ঠিক আছে। এখানে সমস্ত মদ আইটেম, ওরা কি শুধু মদ বিক্রি করে? ওরা তো মদ বিক্রি করে না, হ্যাঁ। তার মানে মিনিংটা এখানে আসতেছে না। বাট আমরা যদি এভাবে যদি আপনি পড়েন, এই বাংলাটা যদি আপনি পড়েন, আপনার পুরো জিনিসটা এলোমেলো হয়ে যাবে, মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা ইংলিশ দেখেন কতটা সহজ। আমরা ভিনটেজ মানে আমরা বুঝলাম যে কোয়ালিটি জিনিস, এখন দেখেন, এখন আমরা বাকিটা বুঝতে খুব সহজ হবে। দেখেন এখন আমরা সহজে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন ইটসি ইজ এন ই-কমার্স ওয়েবসাইট, এটা বুঝে গেছে না? ইটসি হলো একটা ই-কমার্স ওয়েবসাইট। ফজলুল আজিম ঠিক আছে?
जी सर ठीक है सर ইটসে কি একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ফোকাসড অন হ্যান্ডমেড। ফোকাসড এটা কিসের উপর ভিত্তি করে, মানে ওরা মেইনলি ফোকাসড করে কি হ্যান্ডমেড বিভিন্ন প্রোডাক্ট অথবা ভিনটেজ আইটেম। হ্যাঁ, ভিনটেজ আইটেম বলতে ভালো জিনিস অথবা প্রাচীন জিনিস, হ্যাঁ, প্রাচীন জিনিস মানে ভালো ভালো জিনিস, এক্সেপশনাল জিনিস, হাই কোয়ালিটি জিনিস, হ্যাঁ। এন্ড ক্রাফট সাপ্লায়ার্স, এবং ক্রাফট মানে হলো কি মানে হস্ত হাতে তৈরি বিভিন্ন বিভিন্ন কি ছোটখাটো কোনো জিনিসপত্র। দিস আইটেম ফুল আন্ডার এ ওয়াইড রেঞ্জ অফ ক্যাটাগরিজ। হ্যাঁ, এখানে অনেক অনেক রকমের ক্যাটাগরি আছে, যেমন জুয়েলারি আছে, আছে হোম ডেকোর এবং ফার্নিচার, টয়েস, আর্টস অ্যাজ ওয়েল এজ ক্রাফট সাপ্লায়ার। আমরা মোটামুটি বুঝতে যাচ্ছে না? তার মানে ইটসি হলো এমন একটা ই কমার্স সাইট, যে ই কমার্স সাইটের মধ্যে কি বিক্রি হয়, হস্তশিল্প জাতীয় বিভিন্ন জিনিস বিক্রি হয়, তাই তো? তারপর অল ভিনটেজ আইটেম মাস্ট বি অ্যাট লিস্ট 20 ইয়ার্স ওল্ড, এবং এখানে পুরাতন জিনিসপত্র 20 বছরের পুরাতন জিনিসপত্র বিক্রি হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর ইটসি এটা ফাউন্ড আউট হয়েছিল কখন? জুন 18, 2005, ঠিক আছে? এটা সদর দপ্তর হচ্ছে ব্রুকলিন, নিউ ইয়র্কে। তারপর সিইও হলো অমুক, ওকে। তারপর স্টক প্রাইস এত, হেডকোয়ার্টার হলো কোথায়? নিউ ইয়র্কে হেডকোয়ার্টার। আমরা মোটামুটি অনেক কিছু বুঝলাম। তাহলে যে ইটসি নিয়ে আমাদের আগে একটুখানি আমাদের জ্ঞান ছিল না, তাহলে আমরা অনেক কিছু পরিমাণে বুঝলাম যে ইটসি একটা নামে একটা ই কমার্স সাইট আছে, যে ই কমার্স সাইট কি বিক্রি করে? মূলত হ্যান্ডমেড বিভিন্ন প্রোডাক্ট সে সেল করে, হ্যাঁ। আচ্ছা, আমরা ইটসি সম্পর্কে আমরা জ্ঞান আহরণ করলাম, এবার আমরা ইটসিতে যাই। আমরা এখানে ক্লিক করে ইটসিতে আমরা যাই, দেখি এই যে ইটসি কোথায়, ইটসি, তাই না? তার মানে আমি জানলাম যে ইটসি নিয়ে একটা ইটসি নামে একটা ই কমার্স সাইট আছে। এই যে ইনকামিং সাইবার উইক ডিলস আপ টু 60% অফ, এটা একটা অফার। এই যে সেল জুয়েলারি এন্ড অ্যাক্সেসরিজ, তাই না? অ্যাক্সেসরিজ, ব্যাগ এন্ড পার্টস, নেকলেস, রিং, ইয়াররিং, ব্রেসলেট, বডি জুয়েলারি, ক্লথিং এন্ড শু, ঠিক আছে? হোম এন্ড লিভিং, ওয়েডিং পার্টি, অনেক অনেক কিছু তারা কি করে বিক্রি করে। এখানে কোথাও আছে মদ বিক্রি করে? কোথাও আছে? তার মানে আমরা ভিনটেজ মানে যে মদ, ওইটা কি ভুল ছিল। সুতরাং ওইভাবে গুগল বাংলা দিয়ে ট্রান্সলেট করলে অনেক অনেক সময় আপনি কি মানে ইয়া হবেন, এই মানে প্রবলেম হবে, আপনি বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে দেখেন ভিনটেজ জুয়েলারি এন্ড অ্যাক্সেসরিজ, আমরা জুয়েলারিতে দেখি, ধরুন নেকলেস দেখি, হ্যাঁ, নেকলেস দেখেন কত রকমের নেকলেস এখানে পাওয়া যায়। এটা দেখি, না রিংস, আমি রিং দেখতেছি, ওকে। তাহলে দেখেন কত রকমের রিং, এটা আংটি, এটা একটা আংটি, এটা একটা আংটি, $173, $41, তাই না? $152, ওকে। সবচেয়ে কম দামে একটা আছে, এটা আমি দেখি $8, ওকে, দেখলাম। এখন বায়ার চাচ্ছে কি করবে, এরকম একটা সাইটে কি করবে, মানে এই ইটসিতে সে প্রচার করবে। তাহলে ইটসি হলো এমন একটা ই কমার্স সাইট, যে ই কমার্স সাইটে যে কেউ কি করতে পারবে, পোস্টিং করতে পারবে। এখানে বায়ার চাচ্ছে এখানে মার্কেটিং করাবে। তাই বায়ারের ক্যাটাগরি কোনটা? বায়ারের ক্যাটাগরি হলো প্রিন্টিং ক্যাটাগরি। প্রিন্টিং জিনিস সে সেল, মানে কি এটা সে সেল করে। প্রিন্টিং জিনিসও হতে পারে, ডাটা হতে পারে, অথবা কাগজ দিয়ে তৈরি কোনো খেলনা হতে পারে, টয়স হতে পারে, তাই না? এই যে টয়স এন্ড এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, টয়স হতে পারে। এই যে দেখেন বায়ারের প্রোডাক্ট এরকম হতে পারে, যে লার্নিং ইন স্কুল, কিডস ক্রাফট, দেখেন কিডস ক্রাফট। বা আমরা ধরে নিতে পারি আমাদের যে বায়ার যে প্রিন্টিং এর বিজনেস করে, সে প্রিন্টিং দিয়ে তৈরি হয়তো কোনো খেলনা বিক্রি করে, অথবা কোনো কি এই মানে শোপিস বিক্রি করে, এরকম কোন একটা কিছু হতে পারে, হ্যাঁ। এই যে ক্রিয়েট ইউর ওন স্টেন্সিক কাস্টমার, দেখেন আমি একটু দেখাই, এখানে প্রিন্টিং দিয়ে কি আছে, এখানে হচ্ছে অ্যাড্রেস স্টাম্প, সেলফ ইঙ্কিং, ওকে। এখানে বাইরের যে প্রোডাক্ট, এই যে একটা খেলনা আমরা শো পিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? পিরামিড সাপ্লায়ার্স ফর ক্রাফটিং, তাহলে এগুলো হচ্ছে ক্রাফট, ঠিক আছে? এই যে প্যাক, এই যে খেলনা, ঘর বাড়ি খেলনা। তারপর হচ্ছে ক্রিসমাস 3D, হ্যাঁ, অ্যাসর্টেড। তারপর দেখেন ফ্রি শিপিং, হ্যাঁ। এই যে অ্যাড্রেস স্টাম্প, সেই রকম একটা কার্ড বিক্রি করবে, দেখেন
তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের বায়ার যদি বলতে প্রিন্টিং আইটেম বিক্রি করে, তাহলে সে হয়তো এরকম কোনো কার্ড বিক্রি করবে, কোনো ভিজিটিং কার্ড বা এই ধরনের কোনো কিছু বিক্রি করবে। কাগজ দিয়ে তৈরি কোনো খেলনা হতে পারে, কাগজ দিয়ে তৈরি যে কোনো কিছু হতে পারে। যেমন এই জিনিসটা যে বিক্রি করবে এর হচ্ছে $12, ঠিক আছে? এই $12 মধ্যে এটা কি মানে এটা হচ্ছে একজন সেলার। তাহলে ইটসিতে লক্ষ লক্ষ কি আছে সেলার আছে। বিভিন্ন সেলাররা কেউ ঘড়ি বিক্রি করে, কেউ গহনা বিক্রি করে, কেউ কাগজ বিক্রি করে, মানে কেউ কার্ড বিক্রি করে, কেউ কাগজের তৈরি খেলনা বিক্রি করে। তাহলে একটা ই কমার্স সাইট। তাহলে আমরা মোটামুটি আমরা বুঝলাম যে কি হচ্ছে যে ইটসি নামে একটা ওয়েবসাইট আছে, একটা ই কমার্স সাইট আছে, এবং ই কমার্স সাইটের মধ্যে এই যে জিনিসগুলো খুব ভালো ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়, ক্রাফট পাওয়া যায়, ক্লথিং, শু, হোমমেড এবং এক্সেপশনাল জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে? ভিনটেজ মানে বেস্ট কোয়ালিটি এবং এক্সেপশনাল জিনিসটি এখানে পাওয়া যায়। ব্যাস আমাদের মোটামুটি একটা জিনিস আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে? আমরা জানলাম কি ইটসি নামে একটা ওয়েবসাইট আছে। এখন এই যে আমরা জিনিসটা জানলাম, এখন এই বায়ার যদি আপনাকে কাজ যদি নাও দেয়, আমাদের জ্ঞান আমাদের ইয়াটা একটু ভালো না? পরবর্তীতে অন্য কোনো বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি কি ইটসিতে কাজ করছো, তখন আপনাকে কি আপনার প্রবলেম হবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে ইটসি নিয়ে আমরা একটু আগে কোনো কিছু কি আমরা জানতাম না, বাট আমরা এই বায়ারের কাজের সুবাদে আমরা কি ইটসি নিয়ে আমরা জানছি। ওকে, তো জানার ফলে কি হয়েছে, আমাদের পরবর্তী কাজগুলোতে আমাদেরকে লাভবান হবে। তো এইভাবে যত বেশি আপনি বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করবেন, তত বেশি আপনার জানার করে দিতে পারবে। ওকে, তাহলে ইটসি আমরা জানলাম। এই ইটসিটা আর কি আপনারা সহজে এটা ভুলতে চাইলে কিন্তু আর ভুলতে পারবেন না। আপনাদের মাথায় কিন্তু ঢুকে গেছে ইটসি নামে একটা সাইট আছে, এখানে ভালো মানের কি প্রোডাক্ট পাওয়া যায়, জুয়েলারি পাওয়া যায়, ক্লথিং পাওয়া যায়, এটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে বায়ার বলতেছে কি বায়ার এখানে প্রচার করাবে, ইটসিতে সে প্রচার করাবে। ফাইবার কোথায়? এখানে না? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ইটসি, তাহলে শুধুমাত্র এই দেখেন, শুধুমাত্র একটা ইটসি শব্দের জন্য আমি কতক্ষণ টাইম স্পেন্ড করলাম? আমরা কমপক্ষে 15 থেকে 20 মিনিট টাইম আমরা স্পেন্ড করলাম শুধুমাত্র ইটসির জন্য, এবং এটা প্রয়োজন ছিল। এবং এই যে 15-20 মিনিট টাইম যে আমরা স্পেন্ড করলাম, এটা শুধুমাত্র ওর কাজের জন্য না, এটা আমার ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমার মাথায় জিনিসটা ঢুকে গেল এবং আমি কি সমৃদ্ধ হলাম। আমি কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। কোনো কিছুই আমাদের লস না, প্রত্যেকটা জিনিসই আমাদের লাভ, ঠিক আছে? বায়ার যদি ঝামেলা করে সেটাও আমাদের লাভ, হ্যাঁ। বায়ার যদি পেমেন্ট না করে সেটাও আমাদের লাভ, হ্যাঁ। আমাদের অভিজ্ঞতা হবে। বায়ার যদি ক্রিটিক্যাল হয় সেটা আমাদের জন্য আরো বেশি লাভ। ক্রিটিক্যাল বায়ার মানে কি অনেক বেশি পরিমাণে শিখা। বায়ারের কাছে যত জটিল হবে তত বেশি লাভ, কারণ যত জটিল হবে তত আপনার শিখার স্কোপ বেশি। সহজ সরল কাজে কি আপনার শিখার স্কোপ নাই। ওকে, তো প্রথম 1 মাস 2 মাস আপনার কাজ হলো শুধুমাত্র শিখা। যত কঠিন কাজ আপনি করবেন তত বেশি কি আপনি শিখতে পারবেন, তত ভালো এবং তত বড় প্রফেশনাল কি আপনি হবেন। আচ্ছা, এরপর দেখেন আরেকটা ওয়েবসাইটের কথা সে বলছে, এটা হচ্ছে রেড বাবল। ওকে, রেড বাবল। আমরা ইটসি সম্পর্কে জানলাম, এবার রেড বাবল সম্পর্কে আমরা জানি। রেড বাবল, হ্যাঁ, জানাটা অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। redbubble.com, হ্যাঁ, এই যে আমরা এখানে দেখি, রেড বাবল ইজ এ গ্লোবাল অনলাইন মার্কেট প্লেস ফর প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস বেসড অন ইউজার সাবমিটেড আর্টওয়ার্ক। আচ্ছা। The company was founded 2006 in Melbourne, অস্ট্রেলিয়া। আচ্ছা, তার মানে আমরা রেড বাবল হচ্ছে অস্ট্রেলিয়ান মেলবোর্নের একটা কোম্পানি, যে অন ডিমান্ড প্রিন্টিং এর কাজ করে। অন ডিমান্ড প্রিন্টিং, হ্যাঁ। তার মানে কি অন ডিমান্ড প্রিন্টিং মানে হলো, আপনারা যখন কক্সবাজারে যখন মানে বেড়াতে যাবেন, আপনারা সবাই জানেন, আপনি যখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন, ওখানে সাগরের তীরে কি হয়, ঝিনুকের উপরে লিখে দেওয়া হয়, তাই না? আপনি 5 টাকা দিবেন বা 10 টাকা বা 20 টাকা নিবে, নিয়ে আপনার নামটা ঝিনুকের উপরে লিখে দিবে, যেটা আপনি চাবের লিঙ্ক হিসেবে আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। অন ডিমান্ড প্রিন্টিং, ওইটা একটা প্রিন্টিং, হ্যাঁ। তো এখানে মনে করেন আপনি কাউকে একটা ভিজিটিং কার্ড পাঠাবেন, আপনি আবুলের বার্থডে, আবুলকে একটা ভিজিটিং কার্ড পাঠাবেন আবুলের নাম দিয়ে, হ্যাঁ। তো আপনি সুন্দর করে জিনিস লিখে দিলেন, লিখে দেওয়ার পর ওদেরকে দেবেন, ওরা কি করে দেবে, সুন্দর করে ডিজাইন করে প্রিন্ট করে আপনাকে কি আবুলকে পাঠিয়ে দেবে, অথবা আপনাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ। অন ডিমান্ড প্রিন্টিং, ঠিক প্রিন্টিং প্রেস যে কাজটা করে। তো প্রিন্টিং প্রেস তো কাজ করে অনেক বড় অ্যামাউন্টের। যেমন আমি যদি ভিজিটিং কার্ড ছাপাতে যাই, প্রিন্টিং প্রেস আমাকে একটা ভিজিটিং কার্ড তো ছাপাই দিবে না, দিলে তাকে কি করতে হবে, 1000-এর অর্ডার আমাকে দিতে হবে। আমি যদি ক্যালেন্ডার ছাপাইতে দিই প্রিন্টিং প্রেসে, তাহলে আমাকে 1000-এর অর্ডার দিতে হবে, 1000-এর নিচে সে আমার অর্ডার নিবে না। কিন্তু অন ডিমান্ড প্রিন্টিংটা হলো আমার একটা প্রয়োজন সে একটাই দিবে, এবং একটার জন্য কি হবে, সে আমার কাছ থেকে মানে পেমেন্ট নিবে। এটা হচ্ছে অন ডিমান্ড প্রিন্টিং, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তার স্লাইডে যাই। দেখেন আমাদের কত কিছু আমাদের জানা হচ্ছে। আমরা যাই রেড বাবল, এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। তাহলে আমরা প্রথমটা কি ছিল, আমেরিকান কোম্পানি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি রেড বাবল। ওকে,
gifts that get them, gifts that get them, okay? Shop personal presents, support independent artist, artwork. মনে করেন আপনি 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 চাচ্ছেন কি আপনার কোনো একজন প্রিয় মানুষ, আপনি তাকে একটা পোর্ট্রেট করাবেন, হ্যাঁ, মানে তার স্কেচ, তাকে স্কেচ করে আপনি কি তাকে চমকে দিবেন তার বার্থডেতে। তো আপনি অন ডিমান্ড প্রিন্টিং এখানে যদি আপনি অর্ডার করেন, তাহলে এখানে প্রচুর অনেক শিল্পী আছে, যে কোনো একজন শিল্পী কাজটা নিয়ে সে কি আপনাকে ছবিটা আঁকবে, মানে তার একটা ফটো পাঠাবেন, হ্যাঁ, সে ওই ছবিটা আঁকবে, এঁকে কি আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? অন ডিমান্ড প্রিন্টিং। আপনার টি শার্টের মধ্যে চাচ্ছেন কি আপনার লগোওয়ালা সহ কোন একটা টি শার্ট, তাহলে আপনার নিজস্ব লগো দিয়ে নিজস্ব ছবি দিয়ে আপনি চাচ্ছেন কি আপনার একটা টি শার্ট, এই টি শার্টের মধ্যে আপনার ছবি হবে, তাহলে ওরা কি সে কাজটা করে দিবে। আপনি চাচ্ছেন আপনার মগের উপর আপনি কি হবে, আপনার লগো থাকবে বা আপনার ছবি থাকবে, সেটা সে করে দিবে। এটা বাংলাদেশে অলরেডি আছে, তাই না? এটা আপনারা জানেন যে মগের উপর প্রিন্টিং করা যায়, টি শার্টের উপর প্রিন্টিং করানো যায়, হ্যাঁ, অনেক ভাবে কি প্রিন্টিং করানো যায়, ওকে? তো এগুলো হচ্ছে অন ডিমান্ড প্রিন্টিং। আপনি এক পিস চাইলে এক পিসে দিবে, হ্যাঁ। তো এখন ওরা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, ওরা এরকম যে এরকম চান আপনি সেরকম করে আপনাকে ক্রাফট করে দিবে, ঠিক আছে? তো এখন সামনে যেহেতু এই ক্রিসমাস ডে উপলক্ষে ব্যাপক পরিমাণে কি হবে, এগুলার ইয়ে হবে। এই যে মোবাইলের কাভারটা কি কাস্টমাইজ এখানে কি মানে করে দেওয়া যাবে, ওকে? এখানে এগিয়ে দিচ্ছে। এই যে আপনার যে বালিশটাও কি আপনার মতো করে কাস্টমাইজ করে দিবে, আপনার টি শার্ট, ঠিক আছে? তার মানে আমরা জানলাম এই যে মগের উপর কি প্রিন্টিং করা, তার মানে অন ডিমান্ড প্রিন্টিং। আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝতে পেরেছেন, যে একটা হলো প্রেসের যে কাজ করা, সেখানে হাজার কপি কাজ করা হয়, আর অন ডিমান্ডটা হচ্ছে আমি আমার একটা টি শার্ট, আমার একটা টি শার্টের মধ্যে আমি আমার নাম লিখবো বা আমার ছবি দেবো বা আমার প্রিয় কোনো মানুষের ছবি দেবো, হ্যাঁ, এটা হচ্ছে অন ডিমান্ড প্রিন্টিং। আমি তাকে আমার ছবিটা পাঠালাম, সে আমার ছবিটা দিয়ে প্রিন্টিং টি শার্টের উপর ইয়া করে আমাকে পাঠিয়ে দিল। দ্যাটস দ্য অন ডিমান্ড প্রিন্টিং এন্ড ক্রাফট, ওকে? তাহলে এইটা তার জন্য সবচেয়ে বেশি কি যুক্তিযুক্ত, ওকে? তাহলে সে মূলত কাজ করতে চাচ্ছে কয়টা প্ল্যাটফর্মে? 3টে প্ল্যাটফর্মে, হ্যাঁ। তাহলে আমরা রেড বাবল সম্পর্কে আমরা পুরোপুরি বুঝলাম। তাহলে এখন দেখেন, এখন আমাদের জিনিস অনেক সহজ হয়ে গেল, তার সাথে কথা বলাটা অনেক সহজ হয়ে গেল, হ্যাঁ। শুধুমাত্র এই 3টে জিনিসকে বিশ্লেষণ করতে কি আমাদের অনেক টাইম লাগলো, আমরা সমৃদ্ধ হলাম, আমাদের অনেক অভিজ্ঞতা হলো এবং আমাদের অনেক জানার পরিসরটা বাড়লো, হ্যাঁ। তাহলে বায়ার মূলত কাজ করতে মানে চাচ্ছে কিসের? অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছে ফেসবুকে, ইটসিতে এবং রেড বাবলে, ওকে? তাহলে রেড বাবল শুধুমাত্র কি নিয়ে কাজ করে? অন ডিমান্ড প্রিন্টিং নিয়ে কাজ করে। ইটসি কি করে? ইটসি প্রাচীন জিনিস, মানে ইটসি কি কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র বিক্রি করে, বিক্রি করার একটা মার্কেট প্লেস, মানে এটাও একটা মার্কেট প্লেস, তাই না? আর ফেসবুক তো আমাদের আছে, ফেসবুকে। তো এখন এই ফেসবুকে সে প্রমোট করতে চাচ্ছে, ইটসি তো প্রমোট করতে চাচ্ছে এবং রেড বাবলে সে প্রমোট করতে চাচ্ছে, হ্যাঁ। তাহলে তার সেন্সিটিভ পয়েন্ট কোনটা? তিনটা জিনিস। সাউন্ড আসতেছে, আমি মাইকটা মিউট করে দিচ্ছি। তাহলে তার সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে 3টা। এখন বায়ারের সাথে যখন আমরা কথা বলার সময় আমি যদি বায়ারকে এই বিষয় সম্পর্কে যদি বলি যে আমি ফেসবুকের তোমাকে ইটসি সম্পর্কে বলবো অথবা রেড বাবল সম্পর্কে বলবো, তার সাথে কথা বলার সময় বা ডেসক্রিপশন লেখার সময় যদি আমি বলি যে রেড বাবল সম্পর্কে আমি জানি, রেড বাবল খুব ভালো একটা সাইট, হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ার একটা সাইট, তো এখানে অনেক ভালো কি আমি তোমার জন্য কি অন ডিমান্ড প্রিন্টিং এর ওরা কাজ করে, আমি তোমার জন্য প্রচুর তোমাকে আমি প্রমোট করতে পারবো, এবং রেড বাবলে কিভাবে পোস্ট করতে হয়, রেড বাবলে কিভাবে পোস্ট করে তোমার এটা র্যাঙ্কিং এ করতে হয়, আমি সেটা জানি, আমি তোমাকে অনেক ভালোভাবে করে দিতে পারবো, হ্যাঁ। ব্যাস, আপনি বললেন। তার মানে রেড বাবল নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, তাকে যখন আপনি রিপ্লাই করবেন রেড বাবল নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, হ্যাঁ। বায়ার এই প্যারাগ্রাফের মাঝখানে বায়ার জন্য বুঝে অ্যালেক্সা স্টপ। রেড বাবল নিয়ে যখন আপনি একটা প্যারাগ্রাফ যখন আপনি লিখবেন, তখন কি হবে? তখন বায়ার বুঝবে যে হ্যাঁ, আপনি রেড বাবল সম্পর্কে জানেন, আপনাকে কাজ দেওয়া যায়। ইটসি নিয়ে যখন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, হ্যাঁ, বায়ার বুঝবে হ্যাঁ আপনি ইটসি বুঝেন, তার মানে আপনি ইটসিতে অনেক ভালো কাজ করতে পারবেন, ইউ হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স, ওকে। আর ফেসবুকের মধ্যে আপনি কি ক্রাফট নিয়ে যেসব পেজ কথা বলে, ক্রাফট নিয়ে যে সকল গ্রুপে কথা বলে, হ্যাঁ, হ্যান্ডমেড, হস্তশিল্প, ক্রাফট, প্রিন্টিং, হ্যাঁ, টি শার্ট, মগ, ডিজাইন, হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে যেখানে কথা বলা হয় ফেসবুকে, সেই সকল গ্রুপে এবং সেই সকল পেজে আপনি পোস্ট করতে পারবেন, ওকে। তাহলে দেখেন এই ছোট্ট একটু জিনিস বুঝেতে আমাদেরকে অনেক লাভ হলো না? বায়ারের সাথে কথা বলতে আমাদের অনেক সুবিধা হয়ে গেল, হ্যাঁ। তারপর এখানে বায়ার কি দিল? তার হলো অন ডিমান্ড প্রিন্টিং বিজনেস, অন ডিমান্ড প্রিন্টিং, হ্যাঁ। এটা হতে পারে সে টি শার্টে প্রিন্ট করে, বাংলাদেশে এটা বলা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। আপনি একটা মগ দিলে
ওরা কি মগের উপর প্রিন্টিং করে দিবে, স্পেশালি গিফট শপ গুলো এই কাজগুলো করে। আবার প্রেসের পাশে এরকম প্রচুর শেয়ার পাওয়া যায়, হ্যাঁ, এই অন ডিমান্ড প্রিন্টিং। তাহলে সে হতে পারে টি শার্টের উপর প্রিন্টিং করে, হতে পারে সে মগের উপর প্রিন্টিং করে, হতে পারে সে যে কোনো জিনিসের উপর কি সে প্রিন্টিং করে দিতে পারে, অন ডিমান্ড প্রিন্টিং। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম সে স্ক্রিন প্রিন্টের সে কাজ করে। ওকে, সে পুরোপুরি এটা করে নেবে। আমরা ধরে নিচ্ছি সে প্রেস না। আমরা এতটুকু যখন আমরা দেখলাম, দেখে আমাদের প্রথমে মনে হচ্ছিল প্রেস, বাট আমরা এখন বুঝতে পারছি যে সে আসলে প্রেস না, সে একটা কি অন ডিমান্ড প্রিন্টিং, মানে সে স্ক্রিন প্রিন্টের সে ব্যবসা করে। হ্যাঁ, টি শার্টের উপর বা মগের উপর সে কি করে প্রিন্টিং সে করে দেয়। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তখন এখন কি, এখন যে তার সেন্সিটিভ পয়েন্ট গুলো কি, তার সেন্সিটিভ পয়েন্ট হলে এক নম্বরে কি, দাঁড়ান কয়েকজনের ফোনে কথা বলতেছে, মাহফুজুর রহমান ফোনে কথা বলতেছে, কথা শেষ, দাঁড়ান মাহফুজ কথা শেষ। আচ্ছা, কথা বলি না, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটুকু পরে আমরা যতটুকু আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, সেটা কি তার অন ডিমান্ড প্রিন্টিং এর বিজনেস, তার স্ক্রিন প্রিন্টের বিজনেস, এবং তাকে ফেসবুকে প্রচার করতে হবে, ইটসিটে প্রচার করতে হবে, রেডবাবলে প্রচার করতে হবে। এখন তাকে যখন আমি বলবো, এই যে আমি যে জিনিসগুলো বুঝলাম, এই বুঝাটাই হলো গুরুত্বপূর্ণ। এই বুঝাটা আমার বাইরের সাথে রিপ্লাই করতে সহজ হবে। পরবর্তীতে বাইরে যখন আমাকে রিপ্লাই করবে, তার সাথে কথা বলাটা আমার জন্য একদম একদম সহজ হয়ে যাবে। সে কি বললে বুঝবে, আমি কি তাকে আমি ম্যানেজ করতে পারবো, মোটিভেট করতে পারবো, যদি আমি বিষয়টা বুঝি। হ্যাঁ, তো এখন আমি তাকে মেনটেন করার জন্য যেটা আমি করবো, আমি 4টা প্যারাগ্রাফ রাখবো। তার সেন্সিটিভ পয়েন্ট কোনটা? এক নম্বর সেন্সিটিভ পয়েন্ট হলো ফেসবুক। তার মানে আমি ফেসবুকের সেই সকল গ্রুপে আমি প্রমোট করব, সেই সকল পেজে আমি প্রমোট করবো যেখানে হ্যান্ডমেড প্রোডাক্টস, প্রিন্টিং, অন ডিমান্ড প্রিন্টিং, টি শার্ট, মগ, এই সকল বিষয় নিয়ে কথা হয়। হ্যাঁ, ব্যাস। ইটসিটে প্রচার করব এবং ইটসিটে আমি র্যাঙ্কিং এ নিয়ে আসবো। ওকে, ইটসিটে যে ক্যাটাগরিতে হ্যান্ডমেড প্রোডাক্ট, অন ডিমান্ড প্রিন্টিং এখানে হয়, সেখানে আমি কি পোস্টিং করব। পোস্টিং করে সেই পোস্টটাকে ইটসির সার্চে আমি প্রথমে নিয়ে আসবো, মানে ইটসির ইন্টারনাল সার্চে। রেডবাবল আমি প্রমোট করব এবং রেডবাবলের মধ্যে তার ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরিতে আমি পোস্ট করব। পোস্ট করার পর রেডবাবল সার্চে আমি তাকে কি করে দেবো। পাশাপাশি আমি তাকে গুগল সার্চে প্রথমে নিয়ে আসবো। হ্যাঁ, পাশাপাশি আমি তার এই জিনিসগুলোকে, তার যে ওয়েবসাইটকে আমি মিলিয়নস অফ পিপলকে আমি কি দেখাবো। ওকে, তাহলে এইভাবে যদি আমি তার সেন্সিটিভ পয়েন্ট গুলোকে যদি আমি ধরি, তাহলে তার সেন্সিটিভ পয়েন্ট কোনটা? ফেসবুক, ইটসি, রেডবাবল এবং হলো কি অন ডিমান্ড প্রিন্টিং বিজনেস। তাহলে 4টা। কই মনিরকে দেখা যাচ্ছে না কেন? দাঁড়ান আমি আরো কয়েকজনকে বলি। ওমর ফারুক বলেন, আপনি বলেন কয়টা তার সেন্সিটিভ পয়েন্ট কয়টা? ওমর ফারুক আমাকে শুনতে পাচ্ছেন? কই কথা বলেন। ওমর ফারুক কোনো কিছু বুঝতেছে না, এখনো বুঝে উঠতে পারতেছে না। আমাকে শুনতে পাচ্ছেন ওমর ফারুক? শুনতে পেলে 1 দেখান, শুনতে না পেলে দেখান 2। 1 বুঝতে পারতেছেন? বুঝতে পারলে 1 দেখান, বুঝতে না পারলে 2 দেখান। হ্যাঁ, বুঝতে পারতেছেন। আমি বলছিলাম, আপনি কথা বলেন তো, মাইক্রোফোন টেস্টিং করুন তো। আচ্ছা, উনি সম্ভবত নতুন, ওনার মাইকটা এখনো কাজ করতেছে না, এই কারণে। শিহাব ফ্রম ঢাকা, আপনি শুনতে পাচ্ছেন? শিহাব, কি ব্যাপার, আমি কি আছি নাকি আমার সাউন্ডের প্রবলেম? উৎপল বলেন, ইন্ডিয়া থেকে উৎপল। হ্যাঁ বলেন। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, উৎপল বলেন। এখানে বায়ারের সেন্সিটিভ পয়েন্ট কয়টা? 4টে। আল্লাহ, উত্তর তো কোথায় চলে গেছে? আচ্ছা, ইন্ডিয়া থেকে শুভ্র বলেন না, ইন্ডিয়া থেকে শুভ্র, ইন্ডিয়া থেকে। হ্যাঁ বলেন, এই বায়ারের সেন্সিটিভ পয়েন্ট মানে কয়টা? 4টে। 4টে। কি কি? একটা হলো ফেসবুক তো খুবই কমন। আমি মনে হয় 1 মিনিট, আমি মনে হারাই বলছি পেজটা, একটু আমি দেখি কোথায় পেজ, এই যে এটা। হ্যাঁ, এটা বলেন। একটা হলো কি? একটা হলো ফেসবুক, একটা হলো ইটসি, আর একটা হচ্ছে রেডবাবল, আর একটা হলো অন ডিমান্ড প্রিন্টিং। ভেরি গুড।
আচ্ছা, এই চারটা হলো বায়ারের সেন্সিটিভ পয়েন্ট। এখন আমরা চাইলে 5 নম্বরে আমরা আমাদের মতো করে একটা জিনিস অ্যাড করতে পারি। সেটা কি, যে আমি তোমার জন্য গুগল টপ র্যাঙ্কিং পারবো, লিঙ্ক বিল্ডিং করতে পারবো, মিলিয়নস অফ পিপলকে তোমার জিনিসগুলো আমি দেখাতে পারবো। যদিও বা সে সেটা বলে নেই, সে সেটা না বললেও আমরা সেটা লিখতে পারবো 5 নম্বরে। কেন? কারণ ওইগুলো করলেও তো তার মূল উদ্দেশ্যটা কি এখানে? পারভেজ বলেন, মূল উদ্দেশ্যটা কি বায়ারের? স্যার মূল উদ্দেশ্যটা হচ্ছে তার প্রোডাক্টটাকে হাইলাইট করা, প্রোডাক্টটাকে প্রমোট করা, যেন মিলিয়নস অফ পিপল যেন তার প্রোডাক্টটা যেন দেখে এবং তার সেলস যেন বাড়ে। মূল উদ্দেশ্য হলো সেলস বাড়ানো, তাই না? জি স্যার। এখন আমি যদি সেন্সিটিভ পয়েন্ট গুলো বলি, আমি যে প্যারাগ্রাফ গুলো লিখবো বা একটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে আমি যদি 2 লাইন 3 লাইনের যদি লিখি, তাহলে আমি ফেসবুক নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, ইটসি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, রেড বাবল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, অন ডিমান্ড প্রিন্টিং নিয়ে আরেকটা প্যারাগ্রাফ, ঠিক আছে না? এরপরে ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, গুগল টপ র্যাঙ্কিং এবং টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে আরেকটা প্যারাগ্রাফ লিখবো, তাই না? হ্যালো? জি স্যার। এবং সর্বশেষে যেটা আমি লিখবো সেটা হলো কি, তার সেলস বাড়বে। তার আলটিমেট যে চাওয়া হলো সেলস বাড়ানো, তাই না? সর্বশেষ আমি কি সেটাই লিখবো। আমি কি বুঝতে পারছি? তাহলে আমি বায়ারকে যদি মেসেজটা করি, তাহলে আমি বলবো যে আমি তোমাকে ফেসবুকে কাজ করে দিতে পারবো, ফেসবুকের ওইসবগুলো গ্রুপে পোস্ট করতে পারবো যেখানে এই অন ডিমান্ড প্রিন্টিং নিয়ে কথা হয়। ইটসিতে কাজ করতে পারবো, ইটসিতে কি র্যাঙ্কিং আনতে পারবো, রেড বাবল পোস্ট করতে পারবো, রেড বাবল র্যাঙ্কিং আনতে পারবো, হ্যাঁ, অনেক মানুষকে দেখাতে পারবো। পাশাপাশি আমি তোমাকে কি করতে পারবো, এই অন ডিমান্ড প্রিন্টিং এই বিজনেসটা কি, এই বিজনেসটা কোথায় তোমার কাস্টমার আছে আমি সেটা জানি। পাশাপাশি তোমাকে আমি গুগল টপ র্যাঙ্কিং করে দিতে পারবো। এমন ভাবে আমি তোমাকে আমি টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন দিতে পারবো যেন তোমার কি হয়, যেন তোমার সেলস যেন অনেক বেশি ইনক্রিজ হয়। ঠিক আছে না? এই যে আমি যতগুলো কথা আমি বাংলায় বললাম, এই কথাগুলোকে আপনি বাংলায় ছোট ছোট ওয়ার্ডে লিখবেন, ছোট ছোট সেন্টেন্স করে বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর সেই বাংলা লেখাগুলোকে আপনি কি করবেন, ইংলিশে ট্রান্সলেট করবেন। পারবেন না? ইংলিশকে এই যে বায়ার রিকোয়েস্ট লেখার সময় টোটাল জিনিসটা আপনি কি বাংলায় লিখবেন। এখন বাংলায় কিভাবে লিখবেন? আপনি বাংলা খাতায় লিখবেন, হ্যাঁ, লেখার পর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন। ইংলিশে ট্রান্সলেট করার সময় যদি দেখেন যে কোনো একটা শব্দের অর্থ আপনি কি বুঝতেছেন না, কোনো একটা শব্দের অর্থ আপনি পারতেছেন না, তখন সেই শব্দের অর্থটা আপনি কি যদি বাংলাতে লিখে সার্চ করেন, সেই শব্দের ইংলিশটা চলে আসবে। আমাদের ইংরেজি থেকে বাংলা করাটা যেরকম যতটুকু কি দরকার, আমাদের বাংলা আপনি যখন ইংরেজিতে লিখবেন তখন বাংলা শব্দের ইংরেজি অর্থটা বের করা কি এটা অনেক বেশি দরকার, তাই তো? তাহলে আমি বললাম যে আমি তোমার আলটিমেট উদ্দেশ্যটা কি, হ্যাঁ, উদ্দেশ্যটা তোমাকে আমি সফল করতে পারবো, তোমাকে আমি সেলস ইনক্রিজ করতে পারবো, হ্যাঁ। তো এখন এই আমার বাংলা লেখার মধ্যে কোনো একটা শব্দের বাংলা অর্থের ইংরেজি যদি আমি না পারি, তখন সেক্ষেত্রে বাংলাটা লিখে আমি যদি গুগল ট্রান্সলেটে যদি বাংলাটা লিখে দিই, তাহলে ইংরেজিটা চলে আসবে না? মনে করেন আমি আমি লিখলাম পোশাকের ইংরেজি কি আমি জানি না। যে কোনো একটা বাংলা শব্দ লিখে আমি যখন সার্চ করব, হ্যাঁ, তখন সেটা এখানে চলে আসবে না। মনে করেন পোশাকের বাংলা কি ইংরেজি কি আমি জানি না, তাহলে আমি পোশাক এখানে লাগবো, পোশাক, হ্যাঁ, বাস এটাকে আমি ইংলিশে চুরি করি। পোশাকের ইংরেজি কি ক্লথিং, হ্যাঁ, তাহলে পোশাকের ইংরেজি ক্লথিং হতে পারে, অথবা আমি যদি নিচে আরো দেখি, যে পোশাকের ইংরেজি ড্রেসও হতে পারে, তারপরে কি অ্যাটায়ারও হতে পারে, গ্রেপ, রোব, অ্যাপারেল, তারপরে কি রেইমেন্ট, ওকে, তারপর ওয়ার্ডরোব, ওয়্যার, হেবিট, ওকে, গুইজ, অনেক কিছু হতে পারে। তার মানে আমরা পোশাক মানে শুধুমাত্র ক্লথিং না, হ্যাঁ, পোশাকের ইংরেজি কি শুধু ক্লথিং না, পোশাকের ইংরেজি অনেক কিছু হতে পারে। পোশাকের ইংরেজি ক্লথিং হতে পারে, ড্রেস হতে পারে, অ্যাটায়ার হতে পারে, ঠিক আছে, অ্যাপারেল হতে পারে, অনেক কিছু হতে পারে, ওকে। আচ্ছা, তাহলে আমরা বাংলা শব্দকে ইংরেজি করতে পারবো। ইংরেজি যদি করতে পারি, তাহলে আমরা কি করব, যে কোনো বাংলা টাকা বায়ারের জন্য আমরা যেটা লিখবো বাংলাতে, সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। বাট কোনোভাবেই পুরা বাংলাটাকে যদি আপনি এখানে ট্রান্সলেট দিয়ে যদি ট্রান্সলেট করেন, একেবারে জিরো হবে, কিছুই হবে না, একেবারে জিরো হবে, ওকে। কোনোভাবেই গুগল ট্রান্সলেট দিয়ে পুরা সেন্টেন্স বা পুরা প্যারাগ্রাফ কখনো ট্রান্সলেট করা যাবে না। একটা শব্দ আপনাকে ট্রান্সলেট করতে হবে এবং নিজ থেকে লিখতে হবে। গুগল ট্রান্সলেট যদি বাংলাকে ইংরেজি করে ফেলতে পারতো, তাহলে আমাদের আর কোনো কিছুই প্রয়োজন ছিল না, এত কষ্ট করে আর ইংলিশ শিখে কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। আমিও বলতাম যে শুধুমাত্র গুগল ট্রান্সলেট দিয়ে করে ফেলেন,
আপনাদের সাথে তো আমার শত্রুতামি নেই, তাই না? আমি কেন আপনাদেরকে সহজ কাজ করতে করতে মানা করবো? তাহলে সহজ কাজ করলে একেবারে ফলাফল জিরো হবে, বায়ার কি প্রচন্ড বিরক্ত হয়ে আপনার বিরুদ্ধে কি করবে, কমপ্লেন করবে। এটা করা যাবে না। ওকে, নিজেকে লিখতে হবে রিপ্লাইটা। তাহলে রিপ্লাই লেখার জন্য সবচেয়ে সহজ বিষয় হলো আপনি বাংলায় লিখবেন ছোট ছোট সেন্টেন্সে করে, এবং সেই বাংলাটাকে আপনি ইংরেজিতে কনভার্ট করবেন। এবং এই যে আউটসোর্সিং এর জন্য যে ইংলিশ লেখাটা, এটা আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলি, এখানে আমি বলি যে আপনি ছোট ছোট সেন্টেন্সে করে আপনি বাংলা লিখবেন, লিখে সেই সেন্টেন্সটাকে ইংরেজিতে কনভার্ট করে দেবেন। একেবারে সহজ। এবং এই কনভার্ট করার সময় যদি কোনো একটা বাংলা শব্দের যদি ইংরেজি অর্থ না জানেন, আপনি কি ইংরেজিতে করবেন। হ্যাঁ, আর এই লেখার সময় আপনার কি যদি গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয়, একদম অ্যাভয়েড করেন। গ্রামাটিক্যাল মিস্টেক কোনো ব্যাপার না, ইচ্ছা মতো আপনি গ্রামাটিক্যাল ভুল করেন, তাতে কোনো সমস্যা না। ঠিক আছে, মূল বিষয়টা, মূল মানে অর্থটা, মিনিংটা ক্লিয়ার হলেই হবে। ঠিক আছে, গ্রামার আপনি যদি পরীক্ষার খাতা লেখেন, গ্রামার যদি ঠিক না হয় টিচার কেটে দিবে। বাট আউটসোর্সিং এর ক্ষেত্রে গ্রামারের কোনো দরকার নেই, গ্রামার যত ইচ্ছা ভুল করেন কোনো সমস্যা নেই, মোটামুটি জিনিসটা বুঝে গেলেই হবে। ওকে, তো আশা করি আমি বুঝতে পেরেছি যে একটা রিপ্লাই কিভাবে করতে হবে। আচ্ছা, আমি এখন ঠিক আছে, আচ্ছা এই রিপ্লাইটা কিভাবে করতে হয় আমি দেখাই। রিপ্লাইটা কোথায় গিয়ে আপনি লিখবেন, এটা তো আমি গত ক্লাসে দেখিয়েছি, এই ক্লাসে আমি একটু দেখাই। ও তো রিপ্লাই অলরেডি করে ফেলছে। এই যে আমরা রিপ্লাইটা কিভাবে করব, হ্যাঁ, আমরা এখানে যাব, এই যে এটা হচ্ছে বাইরের রিকোয়েস্ট, আমরা এখান থেকে সেন্ড অফারে যাব, ক্লিক অন সেন্ড অফার। এই সেন্ড অফারের মধ্যে আমরা যেটা লিখবো সেই লেখাটা আমরা কি করব, লিখে আমরা এখানে কপি করে পেস্ট, এই যে এটা হচ্ছে বায়ার, সেন্ড অফারে ক্লিক করলাম, সেন্ড অফার থেকে এই যে কোনো একটা গিগে আমি যাব। হ্যাঁ, আমার একটা গিগ আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে ডেসক্রাইব ইউর অফার, এই ডেসক্রাইব ইউর অফার এখানে আমি কি করবো, ইংলিশে লিখবো। সহজ ভাষায় আমি এখানে ইংলিশে লিখবো। হ্যাঁ, টোটাল প্যারাগ্রাফে লিখবো। আপনি আগত এমএস ওয়ার্ডে লিখবেন, এমএস ওয়ার্ডে লিখে সবকিছু রেডি করে ভুলগুলো কারেকশন করে তারপর জাস্ট এমএস ওয়ার্ড থেকে কপি করে এখানে পেস্ট করবেন। এরপর কি সেখানে কত ডলার দিয়েছিল, $5, তাই না? মানে কত ডলার, যে টাকাটা সে পেমেন্ট করছে এই টাকাটা, মানে $5 বাজেট, $5 দিন কতদিন, এতদিন। ওকে, সে যে টাকাটা দিয়েছে তত পরিমাণ টাকা, যতদিন সে দিয়েছে তত দিন দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট অফার, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এই যে সে বলছে কাজটা 24 ঘন্টার মধ্যে করতে, মানে একদিন $5, একদিন $5। তাহলে আমরা যখন আমরা রিপ্লাই করব, তখন আমরাও কি দেবো, একদিন $5 বাজেট, একদিন। যখন আমরা রিপ্লাই করবো এখানে তো রিপ্লাই তো লিখবো। এই যে আমরা দেবো এখানে কি একদিন, এখানে দেবো কি $5। ওকে, এখানে দেবো একদিন, সিলেক্ট করলাম একদিন, আর এখানে সিলেক্ট করলাম কত, $5। ওকে, করলাম, করার পর এখানে জাস্ট আমি কি বিশাল করে ডেসক্রিপশনে লিখবো, এমএস ওয়ার্ড আপনি আগে থেকে লিখে রাখবেন, লিখে কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট হয়ে গেল। তো আমি যতগুলো কাজ করলাম, আমি কি আপনাদেরকে শুধু বুঝাইছি, শুধু বুঝাতে আমার কতক্ষণ লাগছে, কমপক্ষে আধা ঘন্টা তো সময় লাগছে, তাই না? আধা ঘন্টার চেয়ে বেশি লাগছে। তো লিখতে হবে, আপনি যখন প্র্যাকটিক্যালি যখন জিনিসটা করবেন, আপনার আরো সময় আরো বেশি লাগবে। তো একটা বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করা আপনি কমপক্ষে 2 ঘন্টার আগে কোনোভাবেই কি করতে পারবেন না। তো 2 ঘন্টার আগে যদি কোনো একটা বায়ারের রিকোয়েস্টে রিপ্লাই করেন, বা 2 ঘন্টা বিশ্লেষণ না করে, 2 ঘন্টা চিন্তা ভাবনা না করে যদি কি রিপ্লাই করেন, তাহলে সেটা তো কাজ পাবেন না, উল্টা বায়ার আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে। কোনোভাবেই এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? কোনোভাবেই তাড়াহুড়ো করে রিপ্লাই করা যাবে না। তাড়াহুড়ো করে রিপ্লাই করতে গেলে হচ্ছে যে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। ওকে, তো এখন অনেকে বলতে পারেন যে স্যার বায়ার রিকোয়েস্ট অতক্ষণ থাকে না। বায়ার রিকোয়েস্ট কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা থাকে। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আপনি এটা লিখতে যদি বায়ার রিকোয়েস্ট চলে গেল, হ্যাঁ চলে যাক না, আপনার কিছুটা অভিজ্ঞতা তো এখান থেকে হইলো, তাতে তো আপনার তো কোনো লস নেই, বরং আপনার লাভ হয়েছে যে ওকে বিশ্লেষণ করতে গিয়ে আপনি অনেক কিছু শিখছেন। তো এত কষ্ট করার দরকারটা কি? আমি আগে থেকে কিছু ফরম্যাট লিখে রাখবো, বাট বায়ার রিকোয়েস্ট আমি দেখবো যতগুলো রিকোয়েস্ট হবে সবগুলো ছিল কপি করে পেস্ট। আমি জিনিসটা ভেবে লিখে রাখবো যে কি আমি তোমার কাজ করতে পারবো, তোমার কাজ আমি ভালোভাবে করতে পারবো, আমার মতো লোক তুমি দুনিয়াতে আরেকটাও পাবে না। হ্যাঁ, তারপর আমি খুব ভালো মানুষ। হ্যাঁ, তো এভাবে আমি বিশাল করে একটা মানে জিনিসটা লিখবো, লিখে রাখবো। এরপর যে কোনো অফার আসলেই জাস্ট কপি করে পেস্ট করে দেবো। এটা অনেক সহজ হবে না? এত কষ্ট করার দরকার কি? আমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করবো। দেখি বলেন, আমরা একটু আমরা বুদ্ধিমান হতে পারি না মোশাররফ? আমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করতে পারি না? জি স্যার। ভেরি গুড। ওমর ফারুক বলেন, আমরা কি বোকার মতো কাজ করবো নাকি বুদ্ধিমানের মতো কাজ করবো? ওমর ফারুকের কথা শোনা যাচ্ছে না। অলকেশ আপনি বলেন। জি স্যার, ওতে কাজ তো পাবোই না, বরং অ্যাকাউন্টটা যাবে।
না, এখন তো এইভাবে আমি যেটা দেখাইছি ওটা তো বোকার মতো কাজ। একটা করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা করে লেখা অনেক কঠিন না? তার সেটা স্যার আমি এক একটা কাজের ডেসক্রিপশন তো এক এক রকম, এক একটা কাজ তো এক এক রকম। Right. এখন আপনি বলেন, সহজ করে বলেন, আমরা কি বোকার মতো কাজ করবো নাকি বুদ্ধিমানের মতো কাজ করবো? স্যার বুদ্ধিমানের মতো কাজ করবো। বুদ্ধিমানের মতো কাজ করলে তো বুদ্ধিমানরা তো কপি পেস্ট করবে, বুদ্ধিমানরা তো এত কষ্ট করে না। স্যার বুদ্ধিমানরা তো অত কষ্ট করতে চায় না, অত কষ্ট করবে না, বোকারা না। তাইলে স্যার এই ক্ষেত্রে স্যার বোকার মতো করব, কারণ আমি এক একটা কাজে এক একটা রকম ডেসক্রিপশন দেবো। রাইট, আমরা বোকার মতো কাজ করবো। আচ্ছা, আমি আরো কয়েকজনের জানি। রাকিব বলেন, আমরা কি বোকার মতো কাজ করবো নাকি বুদ্ধিমানের মতো কাজ করবো? স্যার বোকার মতো কাজ করবো, সবসময় চালাক হলে হয় না, মাঝে মাঝে বোকা হইতে হয়। রাইট, বোকার মতো কাজ করবো। আমি আরো কয়েকজনের মতামত নিই। দেবদাস শিকারী, দেবদাস বলেন, শিকারী এটা কি? এটা কি আপনার ফ্যামিলি টাইটেল না? জি স্যার। শিকারী এটা আগে কখনো শুনি নাই। এটা স্যার আপনি কি বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে? স্যার বাংলাদেশ মোংলা হোম ডিস্ট্রিক্ট আছে, মোংলা বাগেরহাট, মানে নিয়ার সুন্দর। আমার মনে হয় এই ধরনের কোনো কারণেই হয়তো পৌঁছবে টাইটেলটা এরকম। টাইটেলটা খুব নাইস, মানে খুবই আনকমন। আচ্ছা শিকারী, আপনি বলেন, আমরা কি বোকার মতো কাজ করবো না বুদ্ধিমানের মতো কাজ করবো? আসলে এখানে অবশ্যই বোকার মতো কাজ করব, যেটার ফলাফল বুদ্ধিমানের মতোই হবে। রাইট। আউটসোর্সিং করতে হলে আমাদেরকে 100% বোকা হইতে হবে, ঠিক আছে? 100% বোকা। এখন কেউ যদি খুব বুদ্ধিমানের মতো যদি কাজ করে, তাকে আর বেশি দিন আউটসোর্সিং করতে হবে না। মানে বুদ্ধিমানদের জন্য আউটসোর্সিং করতে হবে না, ঠিক আছে? বুদ্ধিমানদের জন্য অনেক কাজ আছে। আউটসোর্সিং হলো কাদের জন্য? বোকাদের জন্য। ওকে, আমরা একেবারে বোকার মতো কাজ করব। ওকে, আমরা সময় টাইম স্পেন্ড করব, হ্যাঁ, কাজ করবো, শিখবো। একদম বোকার মতো যদি কাজ করেন তাহলে আপনি অনেক বড় প্রফেশনাল হতে পারবেন। আর যারা বুদ্ধিমানের মতো কাজ করবেন তাদেরকে খুব বেশি দিন আউটসোর্সিং করতে হবে না, ঠিক আছে? ফারুক কথা বলতে পারতেছে না। শিহাব ফ্রম ঢাকা, শিহাব আমাকে শুনতে পাচ্ছেন? আরে সে অনেক চেষ্টা করতেছে কথা বলার জন্য, কিন্তু হচ্ছে না তো। তারপর আরো কয়েকজনের সাথে আমি কথা বলি। ফারুক কিছু বলেন। হ্যাঁ বলেন স্যার। বলেন, বোকা বুদ্ধিমান নিয়ে কিছু বলেন। বোকা আসলে অনেক জায়গায় কিন্তু থাকতে হয় স্যার, চালাক হলে কিন্তু হয় না। সব জায়গায় চালাকি করলে অতি চালাকের গলায় দড়ি বলে আমাদের একটা প্রবাদ আছে। তো বুদ্ধিমান রাখতে হবে ভেতরে, দেখালে আমাদের জন্য। আসলে আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করি তারা আসলে সবচেয়ে বোকা। জি স্যার। তাই না? যারা শর্টকাট চিন্তা করে তারা আসলে সবচেয়ে বড় বোকা। হ্যাঁ, যারা এই মানে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় যে বুদ্ধিমান, আপাত দৃষ্টিতে তারাই সবচেয়ে বড় বোকা। হ্যাঁ, মনে করেন কোন একটা অফিসে 2 জন এমপ্লয়ি, একজন কি করে কাজে ফাঁকি দেয়, কারণ সে খুব চালাক, সে খুব বুদ্ধিমান, কাজে ফাঁকি দেয়। বস তাকে যে কাজটা দিল সে কাজটা যে কোনো ভাবে কি তার বুদ্ধি দিয়ে সে কি করে কাজটাকে এড়াই যায় বা কাজটা না করে সে বেঁচে যায়, তাই না? তো সে কি আসলে বুদ্ধিমান? আরেকজন কি করে, সে অনেক কষ্ট করে কি করে সে কাজটা করে, অফিস টাইমের পরে সে সময় দেয়, সে তার নিজের কাজগুলো না করে অফিসের কাজ করে, অনেক কাজ করে। এখন আরেকজন তাকে বলতে পারে যে তুমি তো বোকা, তুমি তো আমার কথা চালাক হইতে পারো, বস যদি এইভাবে বুঝে তুমি বসকে ওইভাবে তুমি বুঝাই দিবা, বুঝাই দিয়ে তুমি কি করবা, তুমি কাজ থেকে বাঁচতে পারবা। এখন আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে কি, যে কোনো মানুষের কাছে মনে হবে যে ও বুদ্ধিমান, কারণ সে বেশি কি কাজটাকে স্কেপ করতে পারতেছে। দুজনেই সমান স্যালারি পায়, বাট একজনে বেশি কাজ করে আর একজনে কম কাজ করে, তাই না? একজন বুদ্ধি দিয়ে সে কি কম কাজ করে, সে স্কেপ পায়। আসলে কি, আসলে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, আসলে যে বেশি কাজ করতেছে সে কিন্তু কি মোটেই সে বোকা না, সে তার কেরিয়ার বিল্ড আপ করতেছে। সে একটু করে তিল করে কি বসের বিশ্বস্ততা অর্জন করতেছে। হ্যাঁ, এবং কি সে একসময় কি ম্যানেজার হয়ে যাবে। ওই যে বেশি চালাক সে তার কিছুই হবে না, তার হয়তো চাকরিই থাকবে না। যে বোকা চাকরি তো থাকবে, তার স্যালারি বাড়বে এবং সে হয়তো একসময় অনেক ভালো প্রমোশন পেয়ে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, তার স্যালারি অনেক বাড়বে। আর যে বুদ্ধিমান তার হয়তো কিছুই থাকবে না, সে একসময় একদম পথে নেমে যাবে। হ্যাঁ, তার এই চালাকির কারণে। তো এখন কথা হলো আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কি, হ্যাঁ, আউটসোর্সিং এর ক্ষেত্রে যদি আমরা অনেক বেশি বোকার মতো যদি কাজ করি, একদম গাধার মতো যদি পরিশ্রম করি, তাহলে কি সাকসেসটা আসবে? বুদ্ধিমানের মতো করলে কখনোই সাকসেসটা আসবে না। তাহলে আমার এই কথাগুলো যারা শুনেছেন, আমি সবার উদ্দেশ্যে আমি বলি, আমি অনেক সময় খুবই ব্যথিত হই এই কারণে, কারণ আমি দেখি যে অনেক চালাকি করে কি অনেকে কাজ করেন। দয়া করে কেউ চালাকি করে কাজ করবেন না, অতিরিক্ত চালাক কেউ হবেন না, সবাই বোকার মতো কাজ করবেন। আমিও কি বোকা, আমি কি বোকাদেরকে আমি কি ভালোবাসি। হ্যাঁ, যারা বেশি চালাক আমি কি
আমি তাদের কাছ থেকে আমি আমি কি দূরে থাকি, ঠিক আছে? একটু সবার চেহারাটা দেখি, বলেন সবার কি অবস্থা? আমরা কি বোকার মতো কাজ করবো নাকি বুদ্ধিমানের মতো কাজ করব? বোকা হলো এক দেখান, চালাক হলো দুই দেখান। এক এক হাসি কিছু বলতেছে না, বলেন আমরা বোকার মতো? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমি আশা করবো আপনারা কোনো অটো রিপ্লাই কখনো লিখবেন না, অটো রিপ্লাই লিখে বাইরের কি রিপ্লাই করবেন না। যদি অটো রিপ্লাই করেন তাহলে কি সব শেষ, কিছুই হবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তাড়াহুড়া করার কখনোই চেষ্টা করবেন না। সারাদিনে যদি আপনি একটা রিপ্লাই লেখেন, ওই একটা রিপ্লাই থেকে আপনি কাজ করবেন। কিন্তু সারাদিনে যদি আপনি 10-12টা রিপ্লাই লেখেন, কিছুই হবে না, ফলাফল জিরো হবে। তো আপনি সারাদিনে যদি আপনি 5 থেকে 6 ঘন্টা যদি আউটসোর্সিং এর সময় দেন, আপনি সারাদিনে বড় যদি 2টা রিপ্লাই লেখার আপনার সুযোগ পাবেন, তার বেশি না, ঠিক আছে? সুতরাং সবাই কি কষ্ট করে পরিশ্রম করে আস্তে আস্তে কি বাইরের রিপ্লাই গুলো লিখবেন, এবং এইভাবে লিখলে যত বেশি বাইরকে নিয়ে গবেষণা করবেন তত বেশি কি হবে, আপনার এটা বাড়বে, মানে জানার পরিধিটা বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে, এবং বায়োর আপনাকে বেশি বেশি গুরুত্ব দিবে। আর বায়োর রিপ্লাইটা দেখলেই বুঝে যে এই রিপ্লাইটিকে আসলে আপনি নিজে লেখছেন, এটাকে অটো রিপ্লাই নাকি আপনি লেখছেন, এটা আপনি তার জন্য লেখছেন, চিন্তা ভাবনা করে লেখছেন, আপনি গবেষণা করছেন কিনা, সবকিছু কিন্তু বায়োর বুঝে। বায়োর মধ্যে একদমই বোকা না, ওকে? এবং সে আপনার এই জিনিসগুলো মূল্যায়ন করবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি সোহেল রানা স্যার, আমার পেমেন্ট ক্লিয়ার হওয়ার সাথে পাসওয়ার্ডও পাচ্ছি না। আচ্ছা একটু পরে আমি দেখবো। আমার বায়ার রিকোয়েস্ট আসছে, এটা কার? এটা হচ্ছে আর আমি নামটা উচ্চারণ করতে পারছি না, আরগনিল চৌধুরী। আরগনিল, মাই গড, এত কঠিন নাম কেন রাখছে? আরগনিল, আপনি আসেন ইন্ডিয়া থেকে, আরগনিল চৌধুরী। আমি জানি না নামটা সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা। আরগনিল চৌধুরী, আরগনিল চৌধুরী ফ্রম ইন্ডিয়া, আপনি আসেন। আরগনিল চৌধুরী, আরগনিল চৌধুরী, আপনি কি আছেন? আরগনিল চৌধুরী, আপনি নিচে শেয়ার করেন, নিচে শেয়ার বাটনে ক্লিক করেন, জাস্ট ক্লিক অন শেয়ার, শেয়ার থেকে এগেইন শেয়ার। নেই, আচ্ছা আমি আরেকজনকে ডাকি। তারপর হচ্ছে রবিন, আসেন রবিন, আমার ব্যাক লিঙ্কের রিকোয়েস্ট আসছে, আসেন রবিন। রবিন আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি রবিন ফ্রম নারায়ণগঞ্জ। কই রবিন, একটু কোথায় রবিন? হ্যালো, আমি মাইক অন করে দিয়েছি, আমি কোনো কারণে রবিনের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি একজনকে রাখি, মাহফুজুর রহমান, আমি নিউ ফাইবার প্রোফাইলটা চেক করে দিন। আচ্ছা মাহফুজ, আপনার ক্লাস করতে পারছে না, প্রোফাইল ভেরিফাইড হচ্ছে না। তারপর হচ্ছে গিগ, এটা হচ্ছে মনসুর আলী। গত 2 দিনে আমার 11টা বাই রিকোয়েস্ট আসছে, কিন্তু 5-10 মিনিটে চলে যায়। আসেন মোহাম্মদ মনসুর আলী, মনসুর আলী আপনি আসেন। মনসুর আলী আপনি আসেন। কই মনসুর, আপনি স্ক্রিন শেয়ার করেন। মনসুর আলী আপনি স্ক্রিন শেয়ার করেন। এবার মনসুর আলী কোথায়? কেউ আসতেছে না কেন? কি সমস্যা? নেই মনসুর আলী? আচ্ছা, তারপর হচ্ছে জিলানি, আসেন ফজলুল আজিম, আসেন ফজলুল আজিম। কই আসেন? ফজলুল আজিম, ও মাই গড, 421টা অফার সেন্ড করেছেন। এত বেশি অফার সেন্ড করবেন না, এত বেশি অফার সেন্ড করলে প্রবলেম হয়। ফজলুল, আমি আপনার মাইকটা অন করে দিই।
হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ফজলুল? জি স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি। বলেন। তাহলে আমি এটা 421টা আপনি রিপ্লাই করেছেন অলরেডি, আর আপনি অ্যাক্টিভ আছে এই মুহূর্তে একটা। তাহলে এখানে নভেম্বর 28, 2019 মানে আজকে একটা অফার আসছে, তাই তো? অফারটা আমরা একটু পড়ি। অফারটা হলো $80 অফার। $80 কাজটা করে দিতে হবে 7 দিনে। আচ্ছা, তাহলে $80 অফার, 7 দিনে কাজটা করতে হবে। আমরা একটু কাজটাকে দেখি। আচ্ছা, অনেকে হয়তো ভিডিওর জন্য এটা দেখতে পাচ্ছেন না, আমি এখানে দেখতে পাচ্ছি $80। হ্যাঁ, অনেকে হয়তো ভিডিওর বাড়ার কারণে দেখতে পাচ্ছেন না। আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিডিও বারগুলো নাড়াতে পারবেন, নাড়ালে আপনারা দেখবেন। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি আই এম লঞ্চিং এ নিউ বুক সিরিজ। হ্যালো, আপনারা আশা করি সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। শিহাব আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, আই এম লঞ্চিং এ নিউ বুক সিরিজ। আমি নতুন একটা বুক সিরিজ আমি কি লঞ্চ করছি। ওকে, নতুন একটা বুক সিরিজ, মনে করেন মাসুদ রানা সিরিজ, হ্যাঁ, অথবা কোনো একটা কমিক সিরিজ। মানে বইয়ের সিরিজ বলতে কি একই টপিক নিয়ে, মনে করেন হিমু সিরিজ, নিসির আলী সিরিজ, হ্যাঁ, মানে একই রকম বই, একই বইয়ের কি অনেকগুলো পর্ব বা অনেকগুলো গল্প। এরপর হচ্ছে এভরি বুক উইল হ্যাভ ভার্চুয়ালি দ্য সেম কভার। প্রত্যেকটা বইয়ের সেম কভার, ভালো কথা, বাট উইথ এ ডিফারেন্ট ইমেজ, টাইটেল, সাবটাইটেল অ্যালং উইথ এ ডিফারেন্ট টেক্সট অন দ্য ব্যাক, ভালো কথা। হাউএভার দ্য স্টাইল অফ দ্য বুক, এটা তো মনে হয় এটা তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ না, এটা তো মনে হচ্ছে কভার ডিজাইনের কাজ। এটা আমাদের কাজ না। আমি এখান থেকে ওর আগে সেন্ট যেগুলো করেছিল সেখান থেকে কয়েকটা দেখাই। কই আপনার এখানে তো ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনের কাজ। স্যার আমার এই ফাইবারটা হচ্ছে স্যার গ্রাফিক ডিজাইন হচ্ছে। আপনি আগে সম্ভবত অনেক প্রচুর গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন, তাই না? একটা কাজ পেয়েছি স্যার। এই 421টা রিপ্লাই করে মাত্র একটা কাজ পেয়েছেন? 421টা গুলি মেরে মাত্র একটা পাখি মারছেন? জি স্যার। কেন এত কম হলো কেন? যা গুলি অপচয় করা যাবে না, ঠিক আছে? আপনি যেটা চিন্তা করবেন যে আপনি 5টা গুলি দিয়ে একটা পাখিও যদি না মরে, ঠিক আছে, 5টা গুলি দিয়ে যদি একটা পাখিও না মরে, তাহলে আপনি বুঝবেন কি আপনার প্রবলেম হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি শুধু একটা অর্ডার পেয়েছেন, একটা অর্ডার। এটা কোন প্রফেশনাল বুক কভার তৈরি করা, ঠিক আছে? তো আপনার 5টা অ্যাপ্লাই করলে একটা কাজ পাওয়াটা আপনার উচিত, বা একটা কাজ আপনাকে পেতে হবে। হ্যাঁ, 5টা অ্যাপ্লাই করার পরে যদি আপনি একটা কাজ না পান, তাহলে বুঝুন যেটা আপনি কি কঠিন অবস্থার মধ্যে আছেন, আপনার রিপ্লাইটা টোটালি হচ্ছে না। নর্মালি যেটা হওয়ার কথা, আপনি যদি ভালোভাবে যদি রিপ্লাই করেন, একটা রিপ্লাই করলে একটা কাজ আপনি পাবেন, একদম কনফার্মলি পাবেন, ঠিক আছে? একটা রিপ্লাই করলে একদম এভারেজ যদি আমি ধরি যে এভারেজ আপনি 3টা রিপ্লাই করলে একটা কাজ আপনি পাবেনই পাবেন। হ্যাঁ, আর 5টা রিপ্লাই করার পরেও যদি আপনি একটা কাজ না পান, তাহলে আপনি পুরোপুরি আপনি কি করেন, পুরোপুরি আপনি নিজেকে জাস্টিফাই করেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে আলোচনা করেন, হ্যাঁ, গ্রুপ ডিসকাস করেন যে কেন হচ্ছে। হ্যাঁ, তো এত বেশি রিপ্লাই কখনো করবেন না, এবং একটা রিপ্লাই করার জন্য অনেক সময় নিয়ে করবেন, তাইলে হবে। ঠিক আছে, এরপর আর কার আসছে? জিন্নাত ফাইবার অন করতে পারছি না। আরো না, আলামিন ঢাকা বিরক্ত না হলে ক্লাস শেষে আপনার অ্যালেক্সাকে নিয়ে একটু গল্প করবেন। অ্যালেক্সা হলো একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ও যে কোনো কাজ করতে বলে সে করে দেয়। তখন ওকে যদি জিজ্ঞেস করি, অ্যালেক্সা হাউ আর ইউ, শুনুন, অ্যালেক্সা হাউ আর ইউ, ওকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে উত্তর বলে দেয় আর কি। ওই যে গুগল সার্চ করে সে এটা বলে দেয়, এটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একটা রোবট আর কি। আচ্ছা, কই 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 বাই রিকোয়েস্ট। তাহলে এখন বাই রিকোয়েস্ট নিয়ে আমাদের প্রাথমিক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা? আমি এই ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো ক্লিয়ার করতে চেয়েছি
এক নম্বর বিষয় হলো যে খুব মানে কি চালাকি করে বুদ্ধিমানের মতো করে বাই রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না, অনেক বোকার মতো করে কি বাই রিকোয়েস্টে রিপ্লাই করতে হবে, অনেক সময় নিয়ে অনেক ধৈর্য সহকারে রিপ্লাই করতে হবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো অনেক মানে কি করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর গুগল সার্চ করে ইনফরমেশন নিতে হবে, তারপর কি বাই রিকোয়েস্টটা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন নিয়ে নিতে হবে। 3 নম্বর বিষয় হলো বাইরের সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে। আমি একটু জিনিসগুলো নোট করে দিই, তাহলে সবার জন্য সহজ হবে বিষয়গুলো। বাই রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে আমি নোটস গুলো করে দিই। ওকে, বাই রিকোয়েস্ট রিপ্লাই। বায়ার একটু সবাই নোট করে নেন আমাদের ক্লাসের যে সারমর্ম, আমি ক্লাসের সারমর্ম গুলো লিখে দিচ্ছি। জাস্ট এই আমরা যা এতক্ষণ আলোচনা করলাম এটুকুর মধ্যে কি সব কিছু থাকবে। এক নম্বর হচ্ছে কি বোকার মতো কাজ করতে হবে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে আপনি বোকা, ওকে। 2 নম্বর বিষয় হচ্ছে কি করা, ইনফরমেশন কালেক্ট করা, মানে বায়ার যতটুকু বিষয়টা লিখে দিবে ওটুকু বিষয়কে এক্সপ্লেইন করে এক্সপান্ড করে ইনফরমেশন কালেক্ট করা, ওকে। ইনফরমেশন কালেকশন ফ্রম গুগল থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করবো, বায়ার যতটুকু ইনফরমেশন দিয়েছে ওটুকুর উপর বেস করে আমরা পর্যাপ্ত ইনফরমেশন আমরা কালেক্ট করবো। কালেক্ট করার পরে আমরা বায়ারের সেন্সিটিভ পয়েন্টগুলো আমরা বুঝবো, সেন্সিটিভ পয়েন্ট, ওকে। সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝবো, হ্যাঁ। তারপর এই একটা প্যারাগ্রাফ লিখবো, একটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে একটা প্যারাগ্রাফ রাখবো, হ্যাঁ। ওয়ান সেন্সিটিভ পয়েন্ট equal to one paragraph, ওকে। ওয়ান প্যারাগ্রাফ না বলে মানে 2-3 লাইনের একটা কি প্যারাগ্রাফ, 2 থেকে 3 লাইন, 2 or 3 লাইনস, মানে প্রত্যেকটা সেন্সিটিভ বিষয় নিয়ে প্রত্যেকটার কি 2-3 লাইনের একটা করে প্যারাগ্রাফ লেখা। তারপরে প্যারাগ্রাফ গুলো লেখার পর সেটা কি করতে হবে, মানে টোটাল জিনিসটাই লিখতে হবে, বাংলায় লিখতে হবে। আচ্ছা, আওয়াজ কোথায় হচ্ছে, আমি মিউট করে দিই। আর একটু ধৈর্য সহকারে থাকেন, আমি ক্লাসটা একটু করে মানে শেষ হবে। বাংলায় লিখতে হবে, ওকে। রাইট ইন বেঙ্গলি, ঠিক আছে? বাংলায় লিখতে হবে। কোথায়? আপনার খাতাতে লিখতে হবে, খাতা। আপনার খাতাতে কি করতে হবে, বাংলাতে জিনিসটা লিখবেন, কাগজ কলমের উপর দিয়ে বাংলা লিখবেন। সরাসরি কম্পিউটারে টাইপ করবেন না, সরাসরি কম্পিউটারে লিখবেন না, আপনার খাতার মধ্যে কলম দিয়ে কি করবেন, খাতাতে লিখবেন বাংলায়, হ্যাঁ। বাংলায় লেখার পর তারপর কি করবেন, এই রাইট ইন বেঙ্গলি উইথ স্মল সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্স করে আপনার খাতায় লিখবেন, হ্যাঁ। সেন্টেন্সেস in your খাতা, in your খাতা লিখেন, খাতা, সমস্যা না, আমাদের বুঝতে অসুবিধা হবে না, হ্যাঁ। তারপরে লিখবেন এরপর কি কনভার্ট ইন ইংলিশ, ঠিক আছে? এবং ইংলিশে কনভার্ট করার সময়, ঠিক আছে, স্ট্রংলি প্রহিবিটেড কি, স্ট্রংলি প্রহিবিটেড কি গুগল ট্রান্সলেট, strongly prohibited now, okay, don't use Google Translate, don't use Google Translate, okay. Google Translate কোনোভাবে ইউজ করা যাবে না, ওকে। বাট ইউ ক্যান ইউজ গুগল, হ্যাঁ। ইউজ গুগল ফর বেঙ্গলি, ফর এনি বেঙ্গলি টু ইংলিশ মিনিং, ব্যাস হয়ে গেল। তাহলে এটা যে কেউ কি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটাই কি আপনার বাই রিকোয়েস্ট রিপ্লাইয়ের জন্য আমাদের পুরো ক্লাসের সারমর্ম হচ্ছে এটা। এটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনি টোটালি কি হবেন না, আপনি বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে গেলে আপনার কোনোভাবেই প্রবলেম হওয়ার কথা না। আমি জিনিসটা একটু ছোট করে দিই, আপনারা একটু চাইলে আপনারা মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মোবাইলে একটা ছবি তুলে রাখতে পারেন, হ্যাঁ। যে কোনো ভাবে কি এই জিনিসটা করেন,
তাহলে এইটাই হলো আমাদের পুরো ক্লাসের সারমর্ম। যেটুকুই। তাহলে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করার জন্য প্রথমত আপনাকে বোকা হইতে হবে, ওকে, বুদ্ধিমানের মতো কোনো কাজ করা যাবে না। দ্বিতীয়ত হলো কি, ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে গুগল থেকে। বায়ার যতটুকু ইনফরমেশন দিবে ওটুকুর উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে গুগল সার্চ করে প্রচন্ড লিখতে হবে। বাইরের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝতে হবে, প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্ট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 2 বা 3 লাইনের। তারপর লিখে সেগুলোকে বাংলায় কি করতে হবে, বাংলা খাতাতে আপনার কি ছোট ছোট সেন্টেন্সে করে বিস্তারিতভাবে লিখতে হবে বাই রিকোয়েস্টের রিপ্লাইটা। তারপর সেই জিনিসটাকে আপনি ইংলিশে কনভার্ট করবেন, এবং ইংলিশে কনভার্ট করার সময় কোনোভাবে গুগল ট্রান্সলেট ইউজ করা যাবে না। প্রয়োজনে আপনি কি ওই গুগল ইউজ করতে পারেন, কোন একটা বাংলা শব্দের ইংরেজির জন্য গুগল ইউজ করতে পারেন, তাতেই হবে। ঠিক আছে, একটু সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে নেন। এবং যখন আপনি ইয়া করবেন বায়ার রিকোয়েস্ট যখন রিপ্লাই করবেন, জাস্ট এই জিনিসটা কি আপনি দেখবেন কি দেখে দেখে করবেন। ঠিক আছে, সবার কাছে কি বিষয়টা কি ক্লিয়ার? মোটামুটি সবাই কি সাহস করে বায়ার রিকোয়েস্ট কি এখন থেকে লিখতে পারবেন? আর নতুন অবস্থায় যখন আপনি রিপ্লাই লিখবেন, কোনোভাবে কি একদিনে 2টা রিপ্লাই লিখবেন না। রিপ্লাই চলে যাক, মাস চলে যাক, দরকার নেই। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে সঠিকভাবে কি একটা রিপ্লাই লেখা। শুধুমাত্র আপনি প্রথম 1 সপ্তাহ কি আপনার কাজ হবে আপনি সঠিকভাবে রিপ্লাই লিখতে পারতেছেন কিনা সেটা জাস্টিফাই করা। ঠিক আছে, কোনোভাবেই কি করে না যে আপনি কাজ পাওয়াটা আপনার উদ্দেশ্য না। প্রথম 1 সপ্তাহ আপনার উদ্দেশ্য কি কাজ পাবো না, কি করা, আপনি সঠিকভাবে রিপ্লাই করতে পারতেছেন কি পারতেছেন না সেটা ইভ্যালুয়েট করা, নিজেই নিজেকে ইভ্যালুয়েট করবেন। মোশাররফ বলেন কি করা? চেষ্টা করা স্যার। প্রথম 1 সপ্তাহের কাছে কাজ পেয়ে ফেলা, 1 সপ্তাহ চেষ্টা করা স্যার নিজেকে। আমি আরেকবার বলি, প্রথম 1 সপ্তাহের কাজ হলো নিজেকে ইভ্যালুয়েট করা যে আপনি সঠিকভাবে লিখতে পারতেছেন কি পারতেছেন না। হ্যাঁ, এটাই। আপনি প্রথমে আশা করবেন যে যখন কাজ 1 সপ্তাহের মধ্যে কাজ পেয়ে বায়ার আপনাকে হায়ার করবে, সেটা আশা করার দরকার নাই। সেটা কি আপনি শুধুমাত্র প্রথম 1 সপ্তাহ আপনার চেষ্টা হবে যে আপনি সঠিকভাবে লিখতে পারতেছেন কি পারতেছেন না, গাইডলাইন ম্যানেজ করে মেনটেন করে লিখতে পারতেছেন কি পারতেছেন না। তো লেখার পর আপনি পোস্ট করবেন। পোস্ট করার পর এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করে সবাইকে দেখাতে পারেন যে দেখো আমি কি আজকে একটা বায়ার রিকোয়েস্টের আমি কি রিপ্লাই করছি। হ্যাঁ, সবাই দেখো কেমন হয়েছে। কাউকে বলবেন না যে আমার ভুলগুলো কারেকশন করে দাও, কাউকে বলবেন না যে কি ওইভাবে কারো কাছে হেল্প চাইবেন না। জাস্ট আপনি কি দেখবেন যে আমি আজকে একটা বায়ার আমাকে রিকোয়েস্ট করেছিল, এই বায়ার এই কাজ করতে বলছে, এই জিনিসের আমি কি আজকে একটা রিপ্লাই করছি। হ্যাঁ, ওই আপনার রিপ্লাইয়ের বায়ারের ইয়াটা রিকোয়েস্টটা এবং আপনার রিপ্লাইটা এই দুইটা পাশাপাশি নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আপনি কি সেটা আমাদের গ্রুপে দিবেন। ওই গ্রুপে দিলে দেখবেন যে অনেক অনেক মূল্যবান মতামত আপনি পাবেন। আমাদের পুরাতন গ্রুপ মেম্বার যারা আছে সবার কাছ থেকে কি আপনি অনেক অনেক পরামর্শ পাবেন, প্লাস অনেকের সাথে আপনার পরিচয় হবে। আবার অনেকে কি আপনার কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো কি ধরাই দিবে। আপনি অনেক বেশি পরিমাণে আপনি এনগেজ হতে পারবেন সবার সাথে। ঠিক আছে, তাহলে আমি আজকে সবাইকে কাজ দিচ্ছি। আপনারা সবাই এই যার রিকোয়েস্ট সবগুলো রিকোয়েস্ট করবেন। করার পর আপনি কি সেগুলো স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। আমি আবারও বলি, গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে কোনোভাবে হেল্প চাইবেন না কারো কাছে। হ্যাঁ, হেল্প চাইলে কি আপনার ইয়াটা কি আপনার ইমেজটা কমে যাবে বা আপনার স্ট্যাটাসটা কমে যাবে। হ্যাঁ, হেল্প চাওয়ার দরকার নেই। আপনি জাস্ট সবাইকে দেখাবেন হ্যাঁ যে আমি দেখো আমি এইভাবে রিপ্লাই করছি, কেমন হয়েছে। আমরা একটা নতুন শার্ট পরে বলি যে কেমন হয়েছে, ঠিক তেমনি আপনি একটা রিপ্লাই লিখে বলবেন যে কেমন হয়েছে। কোনোভাবেই বলবেন না যে কি যে দেখো তো কোনো ভুল ত্রুটি আছে কিনা, দয়া করে একটু চেক করে দিন, ওইরকম কথা লিখবেন না। ঠিক আছে, শুধুমাত্র কেমন হয়েছে। ওকে, অথবা কোনো কিছু কি লেখা দরকার নেই, জাস্ট একটা স্ক্রিনশট দেবেন যে আজকে একটা বায়ার আমাকে এরকম রিপ্লাই করছে, আমি কি তাকে এরকম আমি রিপ্লাই করছি। জাস্ট একটু ইনফরমেশন দিবেন, আর কিছু নেই। ওই একটু ইনফরমেশন দেখেই কেউ যদি আপনাকে পরামর্শ দেয় সে নিজ থেকে কি পরামর্শ দিবে। তো আমাদের গ্রুপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আপনার গ্রুপের মাধ্যমে অনেকের সাথে আপনি কি এনগেজ হতে পারবেন। ঠিক আছে, এবং অনেকের সাথে আপনার পরিচিতি বাড়বে। তো ঠিক আছে, আমি তাহলে আজকে শেষ করছি ক্লাস। আমি সবাইকে শেষবারের মতো একটু দেখে নিই। ঠিক আছে, আমি তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে এখনো উজ্জীবিত মনে হচ্ছে? পারভেজকে এখনো একদম উজ্জীবিত মনে হচ্ছে। ঠিক আছে, উৎপল, মোশাররফের মনে একটু মনোযোগ কম আছে। জি না স্যার, মনোযোগ আছে। আচ্ছা ঠিক আছে। শিপন, রাকিব, মোহাম্মদ মজিউর রহমান, মাসুদ রানা ফ্রম দিনাজপুর, মরিয়ম বেগম। আচ্ছা মরিয়ম, আপনি তো নতুন, আপনি ক্লাসটা কি বুঝতে পেরেছেন আমার আজকের ক্লাসটা?
জি স্যার। কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না স্যার, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে ক্লাসের রেকর্ডটা আবার দেখবেন, দেখে গিয়ে ক্লাসটা আবার করবেন। ঠিক আছে স্যার আমার একটু ছোট্ট একটা কথা বলার ছিল। মরিয়ম বলেন, আমরা বোকা নাকি চালাক? বোকা। বোকা, আমরা বোকার মতো কাজ করবো। হ্যাঁ, কার একটুখানি কথা বলেছিল? স্যার পারভেজ। স্যার স্যার আমি বলেছি। হ্যাঁ বলেন। স্যার বায়ার রিকোয়েস্ট আসলে স্যার সেটা 10-15 মিনিট পর চলে যায় স্যার, সেটা কি না পরবর্তীতে দেখার কোনো ওয়ে আছে? না, চলে গেলে আর আপনি দেখতে পারবেন না। আর স্যার ডান কর্নারে যে স্যার শো করে যে 10 বায়ার রিকোয়েস্ট লেফট টুডে, এটা কি স্যার ফিক্সড করা থাকে? আচ্ছা আমি বলি আপনাকে, আমি সবাইকে বলি, বায়ার রিকোয়েস্টে চলে গেলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনার সামনে অনেকগুলো মাছ লাফাচ্ছে, ঠিক আছে? এখন আপনি একটা শলা নিয়ে কি বসে আছেন যে কোন একটা মাছকে কি করবেন, শিকার করবেন। এখন বায়ার মাছ তো চলে যাবে, তাই না? চলে গেলে এটার জন্য দুঃখ করার কিছু নাই। হ্যাঁ, তো কথা হচ্ছে আপনি একটা পেলে একটাকে করবেন, অনেকগুলা রিকোয়েস্টে রিপ্লাই করার দরকার নাই। আমি সবাইকে কাজ দিই, শুধু সবাই একটা করে রিকোয়েস্টে রিপ্লাই করবেন, দ্যাটস এনাফ। অনেকগুলো রিকোয়েস্টে রিপ্লাই করার কোনো দরকার নাই, এবং চলে গেলে সেগুলো এই জন্য টেনশন করার কোনো দরকার নেই, দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কালকে সকালে দেখা হবে, কালকে সকাল 9টা বাজে সাপোর্টে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।